আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাতিমা ফারহানা প্রভা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি 2022 ব্যাচের ইবিআই ফুল কোর্সে। ইবিআই ফুল কোর্স মানে হচ্ছে ইংলিশ বাংলা আইসিটি ফুল কোর্সে, আর আমি প্রভা তোমাদেরকে পড়াচ্ছি ইংলিশ। সো এর আগের দিন ইংলিশে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস ছিল। আজকে আমরা দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। এর আগের দিন আমরা ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর ভয়েস চেঞ্জ টপিকটা শুরু করে প্রথম 4টা রুল শিখেছিলাম। 4টা শুনতে কম মনে হচ্ছে, বাট অনেক বড় বড় রুল ছিল। আজকে আমরা বাকি যে থিওরি পার্টটা আছে সেটা কমপ্লিট করব। সো বেসিকলি গত ক্লাসে যে পড়াটা ওইটা কাজে লাগিয়ে আরো বিভিন্ন রকমের রুল, আরো বিভিন্ন ধরনের সেন্টেন্সেসে কিভাবে আমরা একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি সেটা শিখবো। সো তোমরা যারা যারা ক্লাসে জয়েন করছো তারা একটু আমাকে জানাও যে তোমরা কোথা থেকে ক্লাসটাতে আছো এবং তোমরা আচ্ছা, আমাকে যারা সালাম দিয়েছে থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম আসসালাম। আর যারা জয়েন করছো তারা একটু তোমাদের বন্ধুরা যারা কিনা ইবিআই কোর্সটাতে এনরোল করেছে কিন্তু এখন পর্যন্ত ক্লাসে আসে নাই, ওদেরকে একটু মেনশন করে দাও, তাহলে সুন্দর করে সবাই আমরা একসাথে ক্লাসটা করতে পারবো। সো আমি একটুখানি স্ক্রিনটা শেয়ার করি, তাহলে হচ্ছে তোমাদের স্ক্রিন শেয়ার করি। ওকে, সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আই থিঙ্ক আমরা হচ্ছে ভয়েস চেঞ্জ পড়ছি। ভয়েস চেঞ্জের 5 নম্বর রুলে আমরা আজকে পড়াটা শুরু করবো। তো এর আগের দিন আমরা 4 নম্বর রুল পর্যন্ত পড়েছিলাম, যখন তোমরা সবাই কান্নাকাটি শুরু করেছো যে আপু আজকে আর না, এখন ছুটি দিতে হবে। সো আমরা আজকে 5 নম্বর রুল থেকে পড়াটা স্টার্ট করব। সো এইটা করানোর আগে একটা জিনিস নিয়ে একটু কথা বলি। গতকালকে সকালে তো মনে হয় আমি একটা পোস্ট করেছিলাম। সো এর আগে আমাকে জুবাইর বা রাতুল জানিয়েছিল যে তোমাদের অনেকে নাকি এইচএসসি, তোমাদের অনেকের নাকি একটু সমস্যা আছে, কি বলে ভয়েস, সরি, হ্যাঁ, তোমাদের অনেকে নাকি পার্টস অফ স্পিচ যে টপিকটা আছে এই টপিকটাতে একটু ঝামেলা আছে। এই টপিকের যে বেসিক সেটা তোমাদের ক্লিয়ার নাই। সো এটা আমাকে অনেকে জানানোর পরে আমার মনে হয়েছে যে ঠিক আছে একটু আমি গ্রুপে জিজ্ঞেস করি। সো গ্রুপে জিজ্ঞেস করার পরে আমি দেখলাম তোমরা অনেকে, অসংখ্য মানুষজন, আমি লাস্ট চেক করছি তখন 250 কমেন্ট ছিল, 250 মানুষজন বলেছো যে তোমাদের পার্টস অফ স্পিচের বেসিকে আসলেই প্রবলেম আছে এবং এটা একদম গোড়া থেকে শেখালে ভালো হয়। সো এগেন পার্ট অফ স্পিচ কিন্তু আমরা ক্লাস 3-4-এ শেখা শুরু করি, বাট যদি তুমি সেখানে একটুখানি গ্যাপ রেখে এসে থাকো কিংবা একটুখানি তোমার সমস্যা থেকে থাকে, তার মানে হচ্ছে এখন যে পড়াগুলি আমরা পড়ছি ওটাতে তোমার গ্যাপ আছে, তুমি বুঝতে পারছো না, যেটা কিনা পরে গিয়ে তোমার অ্যাডমিশন, জব এক্সাম, এইচএসসি প্রত্যেকটা এক্সামে এটার এফেক্ট করবে। সো এই জন্য আমরা যেটা বলেছিলাম যে যেহেতু তোমাদের অসুবিধা আছে এবং তোমরা চাইছো বেসিক থেকে শিখতে, তাই আমরা এর পরের যে ক্লাসগুলো অর্থাৎ ভয়েস চেঞ্জ শেখা শেষ হয়ে গেলে আমরা পার্ট অফ স্পিচের একদম বেসিক থেকে শিখবো। সো আমরা জানি যে আমরা 8 ধরনের পার্ট অফ স্পিচ শিখে থাকি, এর মধ্যে প্রত্যেকটার উপর আলাদা আলাদা ক্লাস দরকার নাই, কিন্তু তারপরেও পার্টস অফ স্পিচে অ্যাটলিস্ট 3 থেকে 4টা ক্লাস তো লাগবেই, এর চেয়ে বেশিও লাগতে পারে। সো আমরা ওই ওয়াইজ হচ্ছে এর পরের ক্লাস থেকে পার্টস অফ স্পিচটা শেখা শুরু করবো। ওকে, সো আচ্ছা, তোমরা সবাই মোটামুটি ক্লাসে জয়েন করে ফেলেছো আই গেস। তো আমি একটু দেখি। ওকে, নমস্কার বলছি সৃষ্টি। তারপর যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো আমাকে একটু জানিও, তোমরা ভালো আছো কিনা। আর হচ্ছে আমি দেখতে পাচ্ছি মন্দিরাকে ই করছে, মেহজাবিন মিম, আচ্ছা নিমু আছে, জান্নাতুল নাইম আছে, জিতু আছে। ওকে, জুবাইর সবাইকে ওয়েলকাম করেছে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে চলো আমরা পড়াটা শুরু করি। আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা কি এর আগের ক্লাসটা করেছো কিনা, যে 150 জন এখানে ক্লাসে আছো, এবং তোমরা আগের ক্লাসটা করেছো কিনা এবং সেই ক্লাস অনুযায়ী আজকে তোমাদের আনসার করতে হবে। সো আমাকে জিজ্ঞেস করেছো সামি সিদ্দিকে আজকে ক্লাসে পুরো ভয়েসটা শেষ হবে কিনা। ভয়েসের না এর পরের রুলগুলো সব স্ট্যান্ড অ্যালোন রুল মোটামুটি। মোটামুটি হ্যাঁ, তোমার ইম্পারেটিভ সেন্টেন্সটাতে কিছু রুল আছে, এছাড়া বাকিগুলি 17 পর্যন্ত খুব বেশি বড় রুল না। সো আই গেস আজকের ক্লাসটাতে আমরা শেষ করার চেষ্টা করব। যদি ওভারফ্লো করে পরে ক্লাসে একটুখানি পড়িয়ে তারপর নতুন টপিক শুরু করব, অসুবিধা নাই। ওকে, আমাকে জিজ্ঞেস করছে সারাফ তাসনিম ম্যাম কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। আর রুবিনা নাজরিন পোস্টটা তোমাদের গ্রুপে দিয়েছি, আমি নতুন তো গ্রুপে, এজন্য হয়তো তোমরা দেখো নাই, গ্রুপে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা পড়াটা শুরু করি। সো রুল 5-এ আমরা বেসিক্যালি আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। তো আগের ক্লাসটাতে মোস্টলি আমরা কি শিখেছি বলতো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিতে পারি, এবং এটা দেখেছিলাম যে অ্যাসার্টিভ ভয়েসে কিভাবে আমরা যখন অক্সিলারি ভার্ব থাকবে
তখন আমরা কিভাবে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, আর অক্সিলারিজ যেগুলি জেনারেল অক্সিলারি ভার্ব আর মোডাল অক্সিলারিজ থাকলে সেগুলোকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, মোটামুটি এই ব্যাপারগুলো আমরা শিখেছিলাম। সো আজকে আমরা শুরু করছি কি ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। সো প্রথমে আমরা কি করব, ইম্পারেটিভ ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সবার প্রথমে আমরা লেট বসাবো। লেট বসানোর পরে আমার অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে তাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করব, তারপর বি বসাবো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। সো লাস্ট ক্লাসে বলেছিলাম যে একটা ভার্বের 3 ধরনের ফর্ম থাকে টেন্স ওয়াইজ, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা কি বলেছিলাম বলতো, যে যখন প্রেজেন্ট ফর্ম থাকবে সেটাকে আমরা বলবো V1, পাস্ট ফর্ম থাকলে সেটাকে বলবো V2, পাস্ট পার্টিসিপল থাকলে বলবো V3। কোনো বইতে হয়তো লেখা থাকবে না, আমাদের ক্লাসের সুবিধার জন্য আমরা পাস্ট পার্টিসিপল ফর্মকে কি বলবো, V3 বলবো। সো আমরা কি করছি, লেট বসাচ্ছি, তারপর আমার অ্যাক্টিভ ভয়েসেস অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করছি, বি বসাচ্ছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাচ্ছি। এক্সাম্পল দেখলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো আমার এক্সাম্পলটা কি, অ্যাক্টিভ ভয়েসে আছে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। তাহলে এখানে দেখো ওপেন হচ্ছে আমার V1, দ্য ডোর হচ্ছে আমার অবজেক্ট। এই এতটুকুই কিন্তু আমার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলাটা কি, অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক মানে হচ্ছে কাউকে তুমি আদেশ করছো, অনুরোধ করছো, নিষেধ করছো, সেটাই হচ্ছে অনুজ্ঞা। অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমার V1 প্লাস অবজেক্ট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটাকে যখন আমি প্যাসিভ করছি সবার আগে আমরা কি বসাচ্ছি, লেট। সূত্র অনুযায়ী দেখো লেট বসাচ্ছি, তারপর আমার যে অবজেক্ট দ্য ডোর, ওকে আমি প্যাসিভে এনে সাবজেক্ট করে দিলাম দ্য ডোর। তারপর আমার সূত্রে আছে বি, বসালাম বি, এবং তারপর আমার মেইন ভার্বটা কি, ওপেন। ওপেনের V3 হচ্ছে ওপেন্ড। তাহলে ওপেন দ্য ডোর হয়ে গেল লেট দ্য ডোর বি ওপেন্ড। দরজাটি খোলো, এটা কি হয়ে গেল, দরজাটি, লেট দ্য ডোর বি ওপেন মানে হচ্ছে দরজাটি খোলা হোক বা দরজাটি খোলা যাক, এরকম একটা অর্থ প্রকাশ করে। ওকে, সো 5 নম্বর রুলে প্রথমটা কি ছিল, ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন লেট প্লাস অবজেক্টের সাবজেক্ট হবে, বি বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন। তো আমাকে তুমি একটা এক্সাম্পলের প্যাসিভ ভয়েস করে দাও ঝটপট। তাহলে আমরা লিখতে পারি যে কাছাকাছি যদি বলি ক্লোজ দ্য বুক। ওকে, আমাকে ক্লোজ দ্য বুকের প্যাসিভ কি হবে এটা একটু ঝটপট করে বলো তো। অ্যাক্টিভ ভয়েস যদি হয় ক্লোজ দ্য বুক, এটা প্যাসিভ ভয়েস কি হবে এটা একটু আমাকে ঝটপট বলো তো। আচ্ছা, নাফিস তানজিফ বলেছো আপু ইংলিশের গ্রামারের এত রুল কিভাবে মনে রাখবো, এনি টেকনিক। নাফিস, সবচেয়ে ভালো টেকনিক কি জানো, রুলটা মনে না রাখা, প্র্যাকটিস করা। ধরো আমি হচ্ছে ভয়েস চেঞ্জ শিখেছি মনে হয় ক্লাস 6-এ থাকতে, 6-এ থাকতে ভয়েস চেঞ্জ শিখেছি, এখন ধরো আমার প্রায় অনার্সের শেষ বর্ষে আছি। আমি কিন্তু কখনো যদি একটা ভয়েস চেঞ্জ আসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, রুল দিয়ে মনে রাখি না। কিন্তু আমি যে ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেছি, তাতে আমার মনে, মানে আমি শিখেই গেছি এমনিতেই যে একটা সেন্টেন্স দেয়া থাকলে সেটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এখানে কিন্তু আমার রুলটা মনেই রাখতে হচ্ছে না। সো প্রচুর প্র্যাকটিস করলে রুল মনে রাখার প্রয়োজনই হবে না। সো রুল দেখে তোমার কিছুদিন প্র্যাকটিস করতে হবে, এরপর তুমি সেন্টেন্স দেখলে এমনিতেই বুঝতে পারবে যে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরটা করতে পারো। সো আশা আই গেস কোনো অসুবিধা নেই। আচ্ছা, একজন বলেছে ও মাই গড স্টপ দ্যাট অ্যানিমেশন, আমরা একটু পরে এই স্লাইডটা চেঞ্জ করে দেব। ওকে, আমি উত্তর পেয়েছি। ফারদিন বলেছো লেট দ্য বুক বি ক্লোজড, সারাফ বলেছো লেট দ্য বুক বি ক্লোজ, তারপর আমি সাদিক, জান্নাতুল অর্ণা, জাবেদ, উজায়ের, জামিল, রাব্বি, শান্তা, তারপর রেজাউর খান আজমল, সবার উত্তর পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। সো এখন চলো আমরা পরেরটা দেখি। আচ্ছা, নাফিস থ্যাংক ইউ বলছো, ইউর ওয়েলকাম। ওকে, সো পরেরটা কি, এটা হচ্ছে আগেরটা ছিল ইম্পারেটিভ, যেটাতে হচ্ছে আমার এমনিতে কোনো কিছু করা হোক, এটা একটা পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্স ছিল। সো যখন নেগেটিভ ইম্পারেটিভ থাকবে তখন কি হবে, নেগেটিভ ইম্পারেটিভটা কিরকম, বি নাম্বারে বলেছে ডু নট দিয়ে যদি আমার ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়, সেটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারি। সো ডু নট থাকলে খুব সহজ, আমরা ডু নট থাকলে লেট নট দিয়ে শুরু করব, বাকিটা একই থাকবে। আগেটা কি ছিল, লেট দিয়ে শুরু হচ্ছিল, এখানে আমরা লেট নট বসাবো, অবজেক্টের সাবজেক্ট করব, অর্থাৎ যে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট সে হয়ে যাবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, বি বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা
বসাবো। এটাও এক্সাম্পল দেখলে খুবই সহজ হয়ে যাবে। যে দেখো এখানে আমরা কি বলছি, ডু নট হার্ট দ্য চিলড্রেন, বাচ্চাদেরকে কষ্ট দিও না। তাহলে এখানে দেখো ডু নট বসানো হয়েছে শুরুতে, এটা মোটামুটি আমার নেগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। হার্ট শব্দটা মানে হচ্ছে কষ্ট দেয়া, এবং হার্টটা হচ্ছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্য চিলড্রেন হচ্ছে আমার অবজেক্ট। তাহলে এখানে দেখো ভার্ব অবজেক্ট আর শুরুতে ডু নট আছে, তাহলে আমরা ডু নটের জায়গাতে কি বসাবো, লেট নট বসালাম, লেট নট। তারপরে আমার অবজেক্টটা সাবজেক্ট হবে, অবজেক্ট কে, দ্য চিলড্রেন, সে হয়ে গেল সাবজেক্ট। তারপর আমরা বি বসালাম, বি বসানোর পরে হার্ট আছে, হার্টের পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে হার্ট, তাহলে বসলো কি, লেট নট দ্য চিলড্রেন বি হার্ট, বাচ্চাদেরকে কষ্ট পেতে দিও না, বা বাচ্চাদেরকে কষ্ট হোক এটা যাতে না হয়। তাহলে দেখো ডু নট হার্ট দ্য চিলড্রেন হয়ে গেল লেট নট দ্য চিলড্রেন বি হার্ট। এটা খুব সহজ না? তাহলে দেখো একটা রুল শিখে কিন্তু তুমি দুটো শিখে যাচ্ছ। আবার যখন তুমি বেশি বেশি প্র্যাকটিস করবে, কোনো রুলই তোমার মুখস্থ লিখতে হবে না, এমনিতেই তুমি পারবে। সো আমরা এখানে বলতে পারি ডু সরি আমরা বলতে পারি ডু নট ডিস্টার্ব দ্য ক্লাস। তাহলে এই যে ডু নট ডিস্টার্ব দ্য ক্লাস, এটাকে একটু প্যাসিভ করে দাও তো ঝটপট করে। অ্যাক্টিভ আছে ডু নট ডিস্টার্ব দ্য ক্লাস, এটাকে একটু প্যাসিভ করে দাও। আচ্ছা, সো আমি দেখছি তনয়, তানজিদ উত্তর দিয়েছো, সুপ্রিয়া উত্তর দিয়েছো। পলাশ বলছো আপু পার্ট অফ স্পিচের ক্লাস কবে নেবেন? যদি আজকের ক্লাসে আমরা ভয়েস শেষ করতে পারি, নেক্সট তোমাদের ফ্রাইডেতে যে ক্লাসটা আছে সেটাই পার্ট অফ স্পিচের উপর নিব। আচ্ছা, ওকে। তো আমি দেখছি এখনো ক্লাসে কিন্তু স্টুডেন্ট অনেক কম। তোমাদের বন্ধুরা যারা হচ্ছে অলরেডি করে আছো, তোমরা যারা হচ্ছে অলরেডি এনরোল করে আছে এই ক্লাসে বা ইবিএ কোর্সটাতে, তাদেরকে একটু মেনশন করে দিও যাতে ওরা ক্লাসে জয়েন করে। ওকে, আচ্ছা আমি দেখছি। ওকে, আর রিপা বলেছে লেট নট দ্য ক্লাস বি ডিস্টার্ব, লেট নো বলেছো রিপা, লেট নট হবে। নীলিমা শিখা বলছে লেট নট দা বি ডিস্টার্ব, নীলিমা এখানে ক্লাস হবে। তারপর আমাতুল্লাহ সীমা বলছে লেট নট দ্য ক্লাস বি ডিস্টার্ব, ভেরি গুড। তারপর আজমল আবিদিন বলছে লেটস নট হার্ট দ্য চিলড্রেন, হয় না, না প্যাসিভে আমরা লেটস নট হার্ট দ্য চিলড্রেন দিতে পারি না, লেটস নট হার্ট দ্য চিলড্রেন আবার হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে হয়ে যায়। আচ্ছা, চমক সরকার বলছে লেট নট দ্য ক্লাস বি ডিস্টার্ব, ভেরি গুড। তারপর আমরা দেখছি, আচ্ছা নিমু বলেছে ওকে, আচ্ছা নাফিস বলেছে ওকে, সামিকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে বন্ধুদেরকে মেনশন করছো এটার জন্য অনেক থ্যাংক ইউ। ওরা ক্লাসটাতে জয়েন করলে ওদেরও অনেক হচ্ছে উপকার হবে। আচ্ছা, অপূর্বর কমেন্ট আমি পেয়েছি। তারপরে ওকে, সো আমরা বি নাম্বার রুলটা দেখে ফেললাম, এখন চলো সি নাম্বারটা দেখি। সো যদি এমন হয় যে আমার সেন্টেন্সটা শুরু হয়েছে লেট দিয়ে, লেটের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট বা একটা পার্সোনাল অবজেক্ট আছে, সেটা কি, মি, আস, ইউ, দেম, হিম, হার, এগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট। এগুলো যদি থাকে, এগুলোর অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করতে পারি, প্রথমে আমরা লেট বসাবো, তারপরে আমরা ডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে ডিরেক্ট অবজেক্টটা কি, যেটা আমার বস্তুবাচক অবজেক্ট। ধরো একটা সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে, একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, তখন আমরা বস্তুবাচক অবজেক্টটাকে বলে থাকি ডিরেক্ট অবজেক্ট, এবং ব্যক্তিবাচক অবজেক্টটাকে বলে থাকি ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে বস্তুবাচককে ডিরেক্ট, ব্যক্তিবাচক হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর তুমি যদি আমি উদাহরণ বলি, যে ধরো হি গেভ মি এ পেন, এই সেন্টেন্সটাতে দুটো অবজেক্ট আছে, আমি একটু অন্য কালে দিয়ে লিখি। সেন্টেন্সটাতে দুটো অবজেক্ট আছে, মি আর এ পেন। এ পেনটা হচ্ছে আমার ব্যক্তিবাচক অবজেক্ট, এই কারণে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর মিটা হচ্ছে আমার বস্তুবাচক অবজেক্ট, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এটা ক্লিয়ার? সেটা যদি ক্লিয়ার হয়, এখন আবার রুলটা দেখি। লেট এর পরে আমরা যে ডিরেক্ট অবজেক্টটা আছে সেটাকে সাবজেক্ট করব, তার মানে বস্তুবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করব। তারপর আমরা বি বসাবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে V3 বসাবো, বাই বসাবো, এবং ব্যক্তিবাচক অবজেক্টটাকে সবার শেষে বসাবো। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্টটা সবার শেষে বসবে। ওকে, সো আমরা একটু দেখি এখানে কি আছে।
লেট হার রাইট আ উইশ, তাকে একটা উইশ লিখতে দাও। তাহলে এখানে দেখো লেটের পরে হার আছে, লেটের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট আছে, তাহলে এটা হচ্ছে আমার ব্যক্তিবাচক অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। রাইট হচ্ছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইশ হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট, রাইট? উইশ হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট। সো এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ এসে কি হয়ে গেল, লেট আমরা বসালাম, তারপর উইশ যেটা ডিরেক্ট অবজেক্ট সেটাকে আমি সাবজেক্ট করলাম, তাহলে লেট আ উইশ। তারপর আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী বি বসালাম, তারপর রাইট কে আমরা করে দিলাম রিটেন, কারণ আমার রাইট ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। তারপর আমরা সূত্র অনুযায়ী বাই বসালাম এবং সবার শেষে আমাদের ব্যক্তিবাচক অবজেক্টটা বসালাম। তাহলে দেখো লেট হার রাইট আ উইশ, সেটা হয়ে গেল কি লেট আ উইশ বি রিটেন বাই হার। সো দেখো এটা যদি তোমার হঠাৎ করে পরীক্ষায় আসতো তুমি একটু কনফিউজড হয়ে যেতে, একটু কঠিন মনে হতো, কিন্তু এই যে তুমি সূত্রটা ভেঙে ভেঙে শিখে ফেললে, এটা এখন আর কনফিউজড হচ্ছে না। এবং এই ওয়াইজ তুমি যদি সুন্দর করে প্র্যাকটিস করো তখন কিন্তু গিয়ে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে লেট হার রাইট আ উইশ হয়ে গেল লেট আ উইশ বি রিটেন বাই হার। সো আমরা এই যে লেটের সাথে ব্যক্তিবাচক অবজেক্টের রুলটা শিখে ফেললাম। সো আমরা এখানে আরেকটা উদাহরণ প্র্যাকটিস করি। ওকে, লেট মি কি বলা যায়, লেট মি ড্রাইভ এ কার। ওকে, সো লেট মি ড্রাইভ এ কার, এই সেন্টেন্সটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দাও। এখানে কিন্তু একটা ব্যক্তিবাচক অবজেক্ট আছে, একটা বস্তুবাচক অবজেক্ট আছে, সেটা ঝটপট করে আমাকে প্যাসিভ করে দাও। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আমি একটু তোমাদের কমেন্ট গুলো দেখি। রিজওয়ান ইসলাম বলেছে অ্যাডমিশন এক্সাম কি শর্ট সিলেবাস ওয়াইজ হবে? এটা ভেরি গুড কোয়েশ্চেন, এবং এটা হচ্ছে অ্যাডমিশন এক্সামের সার্কুলার না দেওয়া পর্যন্ত এটা জানা যাবে না। তোমাদের জন্য সুবিধা হচ্ছে অ্যাডমিশন এক্সাম তোমাদের আগে 21 ব্যাচের ভাইয়া আপুদেরটা হবে, সো ওদেরটা যদি শর্ট সিলেবাসে হয় তোমাদেরটাও শর্ট সিলেবাসে হওয়ার একটা চান্স থাকবে। বাট দেন এগেন একটা ইউনিভার্সিটি নর্মালি যেটা ফুল সিলেবাস এইচএসসি তার চাইতেও কঠিন পরীক্ষা নেয়, সো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট শর্ট সিলেবাসে হবে, এটা আশা করাটা একটু কঠিন। আমার যেটা মনে হয় এটা শর্ট সিলেবাসে হবে না। ওকে, আচ্ছা, আজমল আবেদিন আগেরটার উত্তর দিয়েছো, আই ওয়াজ গিভেন আ পেন বাই হিম, ভেরি গুড। আচ্ছা, এটা ঠিক আছে। তারপরে কিন্তু লেট আ পেন, আই ওয়াজ গিভেন আ পেন বাই হিম, এটা আসলে আজমল হবে না। এটা কি জানো, এটা হচ্ছে লেট দ্য পেন বি গিভেন বাই মি, লেট মি গিভ ইউ আ পেনটা হচ্ছে সেটা হবে। আচ্ছা, লেট মি ড্রাইভ আ কার, এটা বলছে লেট আ কার বি ড্রিভেন বাই মি। উপমা ঐশীর উত্তরটা ঠিক আছে। প্রদীপ বলছো ড্রাইভড, ড্রাইভড বাবা, উত্তরটা হয় না, এটা হবে লেট আ কার বি ড্রিভেন বাই মি। আচ্ছা, সিয়ামের উত্তর ঠিক আছে। শুভঙ্কর চন্দ্রপাল শুভ তোমার, অথবা শুভঙ্কর চন্দ্র পাল শুভ, তোমার উত্তর ঠিক হয়েছে। সানজিদা আফিয়া সারা হয়েছে লেটা কারবি ড্রিভেন বাই মি হবে উশি। রাশেদ মাহবুবের উত্তর ঠিক আছে, মাহমুদের উত্তর ঠিক আছে, শ্রাবণীর উত্তর ঠিক আছে, ঐশী, রাহুল ঠিক আছে, মার্জানার উত্তর ঠিক আছে। ওকে, সো ভেরি গুড, যারা যারা উত্তরটা দিয়েছো লেটা কার বি ড্রিভেন বাই মি, ওদের উত্তরটা ঠিক হয়েছে। লেট আ কার বি ড্রিভেন বাই মি, তাদের উত্তরটা ঠিক হয়েছে। ওকে, সো আমরা সি নাম্বার উত্তরটা করে ফেললাম। এখন চলো আমরা ডি নাম্বারে দেখবো কি, যখন আমার একটা ইম্পারেটিভ সেন্টেন্সটা মূল ভার্ব দিয়ে শুরু হবে। দেখো একটু আগে কি ছিল, লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট, এখানে কি মেইন ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, মি, আস, ইউ, দেম, হিম, হার, এগুলো আছে। এইরকম ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ করব, প্রথমে আমরা লেট বসাবো, তারপরে ডিরেক্ট অবজেক্টটা মূল ভার্বের পরে যে অবজেক্টটা থাকবে বা বস্তুবাচক অবজেক্টটা সেটা বসাবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, ফর বসাবো, এবং সবার শেষে ব্যক্তিবাচক অবজেক্টটা বসাবো। সো আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো এখানে কি আছে, গেট মি আ ব্যাগ, আমাকে একটা ব্যাগ এনে দাও। ওকে, প্যাসিভে কি আছে, প্রথমে আমরা কি করব, লেট বসাবো, তারপরে আ ব্যাগ, দেখো আ ব্যাগটা হচ্ছে আমার
সরি বস্তুবাচক অবজেক্ট। সো গেট মি আ ব্যাগ, এখানে গেট হচ্ছে V1, মিটা হচ্ছে আমার ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট, আর এ ব্যাগ হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। সো আমরা প্রথমে বসাবো লেট, সূত্র অনুযায়ী কিন্তু, এটা আমি বানিয়ে বলছি না। সো প্রথমে বসাবো লেট, তারপরে এ ব্যাগ বসাচ্ছি, এই ব্যাগটা কি আমার ডিরেক্ট অবজেক্টটাকে বসাচ্ছি, তারপরে আমরা বসাচ্ছি বি, বি বসানোর পরে আমরা বসাচ্ছি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা গট, তারপরে বসাচ্ছি ফর, এবং সবার শেষে একটা ব্যক্তিবাচক অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট মি কে বসাচ্ছি। তাহলে গেট মি আ ব্যাগ হয়ে গেল কি লেট আ ব্যাগ বি গট ফর মি। সো এটা একটা উদাহরণ করলে তোমাদের জন্য আরেকটু সহজ হবে। সো তুমি বাই, আচ্ছা একটুখানি ভুল হয়েছে, দাঁড়াও আমি আরেকবার লিখে দিই। এখানে আমরা লিখতে পারি বাই মি এ বুক। তাহলে বাই মি আ বুক এই সেন্টেন্সটাকে প্যাসিভ করে দাও তো ঝটফট করে, ততক্ষণে আমি তোমাদের কমেন্টটা একটু দেখি। ওকে, আচ্ছা যারা বলছো গটেন হবে, গেট ভার্বটার দুইটা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, গট এবং গটেন দুটোই হয়। তুমি যদি বলো লেট আ ব্যাগ বি গটেন ফর মি, দুটোই কারেক্ট হবে। সো আমি একটু কার্সরটা খুঁজে পেলে লিখছি। হ্যাঁ, সো গেট, গট আর গট বা গটেন দুটোই কারেক্ট। সো যে কোনো একটাই লিখলেই কারেক্ট হবে। ওকে, আচ্ছা যারা লেট করেছো অসুবিধা নেই, প্রথমটা একটু পরে দেখলেই হবে। আচ্ছা মৌনতা ঐশী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। আচ্ছা আচ্ছা, সাদিয়া বিনতে মুস্তাফিজ বলেছো ডিরেক্ট অবজেক্টটা বুঝি নাই বাবা, বুঝাচ্ছি দাঁড়াও। সো দেখো একটা সেন্টেন্স হচ্ছে বাই মি এ বুক, সো এটাই একটা সেন্টেন্স এক্সাম্পলে। ওকে, সো বাই মি আ বুক, এই সেন্টেন্সটাতে দুটো অংশ, দুটো অবজেক্ট আছে। দেখো এখানে দুটো অবজেক্ট কি কি, একটা হচ্ছে মি যেটা একটা ব্যক্তি বোঝাচ্ছে, আর একটা হচ্ছে আ বুক যেটা একটা বস্তু বোঝাচ্ছে। সো মিটা হচ্ছে কি ব্যক্তি বোঝায়, আর আ বুকটা হচ্ছে বস্তু বোঝায়। সো একটা সেন্টেন্সে যখন দুইটা অবজেক্ট থাকে, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক, বস্তুবাচক অবজেক্টটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। ওকে, বস্তুবাচকটাকে কি বলা হয়, ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচক অবজেক্টটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট। সো আমি আশা করি এখন তুমি বুঝেছো যে ব্যক্তিবাচক অবজেক্ট আর বস্তুবাচক অবজেক্ট কি এবং ডিরেক্ট অবজেক্টটা কি। এটা কে জিজ্ঞেস করছিলে? সাদিয়া বিনতে মুস্তাফিজ, বুঝেছো কিনা একটু জানিও। আচ্ছা ওকে, পলাশ বলেছে উচ্চারণ কি ড্রিভেন হবে নাকি ড্রাইভেন হবে? ড্রিভেন হবে, ড্রিভেন, DRIVEN, এটা উচ্চারণ হচ্ছে ড্রিভেন। আচ্ছা আব্দুল বিনতে শ্রাবণী বলছি একটু স্লো পড়াতে। আচ্ছা বাবা একটু স্লো পড়াচ্ছি। ওকে, আচ্ছা রাফি আহমেদ সাদ বলেছে আচ্ছা এইভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করে লাভ কি? অ্যাক্টিভ থেকে প্যাসিভ যে ভয়েসটা, এটা আমরা ভোকাল ইংলিশে, স্পোকেন ইংলিশে কম ইউজ করি, রিটেন ইংলিশে এটা আবার প্রচুর ব্যবহার হয়। সো এটা এই জন্য আমাদের জানাটা একটু দরকার। ওকে, আচ্ছা জান্নাতুল অর্ণা বলেছে এই রুলসে কি বাইয়ের বদলে ফর হবে? হ্যাঁ, এটা বাইয়ের বদলে ফর হবে। ওকে, গটের গটেনের পার্টটা তো তোমরা বুঝেছো, এটা নিয়ে দেখি প্রচুর কমেন্ট এসেছে। ওকে, নাইম বলেছো লেট আ বুক বি বট ফর মি, লেট আ বুক বি বট ফর মি, ভেরি গুড। জয়, মুজাহিদুল, রাশেদ, শিমু বলেছো ঠিক আছে, নরিন, তারপর আরিফ, রেজাউর, রাকিব, আবৃতি, মঈন বলেছো ঠিক আছে। আচ্ছা, সো যারা উত্তর করেছো তাদেরটা ঠিক আছে। সো চলো আমরা হচ্ছে এখানে পরেরটাতে চলে আসি। বাই হবে না, এখানে ফর হবে। সো আমরা কিন্তু রুল নাম্বার 5 শেষ করে ফেলেছি। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় চারটা রুলে শিখে গেছি। সো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব, এটা তোমরা বুঝেছো কিনা। বুঝে থাকলে এখন আমরা রুল 6 এ চলে যাব। রুল 6 এ আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি সেটা চলে আসবো। আচ্ছা একজন খুবই ভালো কোয়েশ্চেন করেছো যে কেন এখানে বাই না হয়ে ফর হলো। এখানে জিনিসটা দেখো, গেট মি আ ব্যাগ বলা হয়েছে। গেট মি আ ব্যাগ মানে কি, আমাকে একটা ব্যাগ এনে দাও, যে ব্যাগটা আমার জন্য, তাই না, আমার জন্য একটা ব্যাগ এনে দাও। বাই মানে হচ্ছে আমার দ্বারা, আর ফর মানে হচ্ছে জন্য। যখন মূল ভার্বের পরেই আমার
মানে পার্সোনাল অবজেক্টটা বা ইনডিরেক্ট অবজেক্টটা থাকে, ব্যক্তিবাচক অবজেক্টটা থাকে, সেটা আসলে জন্য অর্থটা প্রকাশ করে। এই কারণে আমরা গেট মি আ ব্যাগ, আমার জন্য এনে দাও, এই অর্থটা আসছে। তাহলে লেট আ ব্যাগ বি গট ফর মি বা লেট আ ব্যাগ বি গটেন ফর মি, এখানে দেখো ফর অর্থটা আসছে, কারণ জন্য অর্থে বোঝায়। বাই মানে তুমি যদি বলতাম যে লেট আ ব্যাগ বি গট বাই মি, এখানে বুঝাচ্ছ যে কাজটা আমি করছি, আমি তো আসলে করি না, আমি বলছি আমার জন্য ব্যাগটা এনে দাও। সেই কারণে বাইয়ের জায়গাতে ফর বলছে, ঠিক আছে? ওকে, সো আমরা এখন চলো রুল 6 এ চলে আসি। রুল 6 এ আমরা শিখবো যে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনতে পারি। আর একটু আমাকে বলো যে যেই স্পিডে আমরা পড়েছি সেই স্পিডে তোমরা বুঝবে কিনা। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে বলেছে আব্দুল বিনতে শ্রাবণী যে আপু যদি কোনো সেন্টেন্সে V3 থাকে তাহলে কিভাবে প্যাসিভ করব? দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, প্লিজ এটা একটু প্যাসিভ করেন। দে ইলেক্টেড হিম চেয়ারম্যানটা হবে হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম। এটা এখানে যে V3টা আছে দেখো, এটা বেসিক্যালি একটা পাস্ট ইনডিফিনিট টেন্সকে করা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। সো পাস্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে এটা গত ক্লাসে একদম বিস্তারিত শিখেছি। সো তুমি একটু কষ্ট করে লাস্ট ক্লাসটা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, নেভার দিয়ে শিখাবেন না, নেভার দিয়ে সামনে থাকার কথা, না থাকলে আমি পরে বলে দিব না। ওকে, সিয়াম বলেছে বুঝেছি আপু, কিন্তু প্লিজ একটি হলেও প্র্যাকটিস সেশন রাখবেন। ঠিক আছে, আমার মাথায় থাকলো। আচ্ছা ঠিক আছে, যারা ক্লিয়ার বলেছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, চলো তাহলে আমরা চলে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়মে। সো আমাদের যে কার্সরটা দিয়ে আমরা লিখি ওটা এতই ছোট যে আমি মাঝে মাঝে হারিয়ে ফেলি, খুঁজে পেয়েছি। আচ্ছা, সো এইটা খুবই সহজ, আমি বলি। ইন্টারোগেটিভকে প্যাসিভ করার জন্য আমরা কিছু স্টেপ ফলো করব। সো প্রথমটা কি? প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে রাফলি খসড়াভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। অ্যাসার্টিভ সেন্টেন্সকে রাফলি অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব। রূপান্তরিত যে প্যাসিভ ভয়েসটা সেটার অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো আর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবো। খুবই সহজ, আমি 4টা স্টেপ আবার বলি। সো আমার সেন্টেন্সটা কি উপায় আছে বলো তো? ইন্টারোগেটিভ আছে, তাই না? সো আমি প্রথমেই যেটা করব, ইন্টারোগেটিভ থেকে এটাকে অ্যাসার্টিভ করে ফেলবো। সো এটা ইন্টারোগেটিভ অ্যাক্টিভ সেন্টেন্স থেকে এটা হয়ে গেল কি অ্যাসার্টিভ অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ অ্যাক্টিভটাকে আমি কি করব, এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। করার পরে এই প্যাসিভ ভয়েসের যে অক্সিলারি ভার্বটা, সেই অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো। অক্সিলারির সামনে লিখি আমরা, আচ্ছা সামনে নিয়ে আসবো, তারপরে লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক বসাবো। এতটুকু করলেই হয়ে যাবে। সো এখানে দেখে অনেক বড় রুল মনে হচ্ছে যে ওরে বাবা রে, একবারে 4টা নিয়ম ফলো করতে হবে একটা সেন্টেন্সের জন্য, এ তো অনেক কাজ। আসলে অনেক কাজ না, ছোট্ট। দেখো আমরা এক্সাম্পল দেখলে ঝটপট বুঝে যাবে। সো অ্যাক্টিভ ভয়েসে আছে হ্যাভ ইউ ইটেন লাঞ্চ, তুমি কি লাঞ্চ খেয়েছো বা তুমি কি দুপুরে খাবার খেয়েছো? হ্যাভ ইউ ইটেন লাঞ্চ। সো এখানে প্রথমে কি করব আমরা, এটা আছে কি একটা ইন্টারোগেটিভ প্যাসিভ সেন্টেন্স, এটাকে অ্যাসার্টিভে রূপান্তর করে আমি কি পাবো? ইউ হ্যাভ ইটেন লাঞ্চ। অ্যাসার্টিভে রূপান্তর করা খুবই সহজ। এখানে হ্যাভ ইউ কে ইউ হ্যাভ করে দিয়েছি, ফুল স্টপ এনেছি কোয়েশ্চেন মার্কের জায়গাতে, তাহলে কিন্তু হয়ে গেছে, তাই না? খসড়া ভাবে মানে হচ্ছে রাফলি, এটা একদম কারেক্ট হতে হবে, টু দা একদম ইন্ট্রিকেট ডিটেইল কারেক্ট হতে হবে এমন না, জাস্ট খসড়া ভাবে মানে হচ্ছে রাফলি করছে। এটা তোমার ফাইনাল খাতায় লিখতেও হবে না, তোমার প্র্যাকটিসের জন্য, বুঝেছো? আচ্ছা, সো হ্যাভ ইউ ইটেন লাঞ্চ, তারপরে এটাকে অ্যাসার্টিভে করলাম কি ইউ হ্যাভ ইটেন লাঞ্চ। তো এটা অ্যাসার্টিভে আছে এবং এটা অ্যাসার্টিভে অ্যাক্টিভ ভয়েসে আছে। তো এটাকে আমরা অ্যাসার্টিভ প্যাসিভে যখন আনবো তখন কি হবে? ইউ হ্যাভ ইটেন লাঞ্চ তো একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই না? সো আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, এটা তোমরা অলরেডি শিখেছো। সো এখানে আমরা কি করলাম, লাঞ্চ হ্যাজ বিন ইটেন বাই ইউ। তাহলে দেখো লাঞ্চ হচ্ছে আমার এখানে অবজেক্ট, এটাকে সামনে নিয়ে আসলাম। তারপরে আমাদের প্রেজেন্ট পারফেক্ট আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন বসাই, হ্যাজ বিন বসালাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন বসালাম, বাই বসালাম, সাবজেক্টকে অবজেক্ট হিসেবে বসালাম, কি আসলো? লাঞ্চ হ্যাজ বিন ইটেন বাই ইউ। তাহলে আমরা প্রথমে অ্যাক্টিভ থেকে আমরা কি করছি, প্রথমে ইন্টারোগেটিভ অ্যাক্টিভকে অ্যাসার্টিভ অ্যাক্টিভে এনেছি, অ্যাসার্টিভ অ্যাক্টিভকে অ্যাসার্টিভ প্যাসিভে এনেছি, সবার শেষে এই হ্যাজটাকে সামনে আনলে আমার কাজ শেষ। তাহলে হ্যাজ লাঞ্চ বিন ইটেন বাই ইউ সামনে এনে আমি কোয়েশ্চেন মার্ক অ্যাড করেছি, আমার সেন্টেন্সটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেছে। সো অ্যাগেইন তোমার মনে হচ্ছে যে
একটা অংশে আমি করেছি অনেক বড়, বাট 2-3 বার প্র্যাকটিস করলে এটা সহজ হয়ে যাবে। সেই 2-3 বারের মধ্যে প্রথম প্র্যাকটিসটা চলো আমার সাথেই করো। তাহলে আমরা একটা কোয়েশ্চেন বানাই, চলো আমরা কোয়েশ্চেনটা বানাই যে আমরা কোয়েশ্চেনটা কি করতে পারি যে হ্যাভ ইউ ফিনিশড ইয়োর, আচ্ছা এই জায়গা, এখানে তো জায়গা হবে না আসলে, সরি, একটু জায়গা রেখে তারপর লিখি, তাই না? সো আমরা সেন্টেন্সটা করি কি, হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা শেষ করেছো? সো এই যে সেন্টেন্সটা, এটাকে তুমি প্যাসিভ ভয়েসে রূপান্তর করে দেখাও তো। সো খুব সহজ। আচ্ছা, আজমল আবেদিন বলেছে এই অ্যানিমেশন গুলো কে বানিয়েছে? কাওয়াই দিয়েছে। এই অ্যানিমেশন গুলো আমাদের একজন ডিজাইনার আছে 10 মিনিট স্কুলে, ওর নাম প্রান্ত, এবং আমাদের 10 মিনিট স্কুলের যে ডিজাইনের হেড আসিফ ভাই, তিনি খুবই কাইন্ডলি আমাকে এই স্লাইড গুলো ডিজাইন করে দিয়েছেন। সো এই কারণে আমার স্লাইড গুলো অনেক, আমার কাছে পড়াতেও ভালো লাগে, আমার বিশ্বাস যে স্টুডেন্টদের পড়তেও ভালো লাগে। আচ্ছা, এটা একেবারেই জটিল না, খুব সহজ করে। আচ্ছা ঠিক আছে, সো এটা একটু বলো। চমক সরকার বলেছে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ, ভেরি গুড চমক। অভিজিৎ আচার্যের জয় বলেছে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ, জয় কোয়েশ্চেন মার্ক দিতে হবে তাহলে কারেক্ট হবে। ইভা বলেছো হ্যাজ দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ, ভেরি গুড। তারপর জিমি হ্যাজ দ্য ওয়ার্ক বিন হবে ফিনিশড বাই ইউ। তারপর তাজিন বলেছে আচ্ছা আচ্ছা হ্যাজ দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ, বাঁধন বিশ্বাস ভেরি গুড। তারপর কাশফিকুল বলছে অ্যানিমেশন গুলো কে বানিয়েছে? এগেন অ্যানিমেশনটা বানানো না, বাট এটা সোর্স করে বসানো হচ্ছে, স্লাইডটা বানিয়ে দিয়েছে আসিফ ভাই এবং প্রান্ত, ওদের দুজনকে অনেক থ্যাংক ইউ। ওরা দেখবে না ক্লাসটা, বাট যদি কখনো দেখে থাকে, ওরা অনেক সুন্দর করে কাজটা করে দিয়েছে আমাকে। ওকে, তোমাদের কি স্লাইড গুলো পছন্দ হচ্ছে? আমি কি সবগুলো ক্লাস এরকম কাছাকাছি স্লাইডে নিব? তোমরা চাইলে কিন্তু আমি নিতে পারি। পার্ট অফ স্পিচ এটা এত সুন্দর স্লাইড না, বাট মোটামুটি ভালো স্লাইডস। আচ্ছা ঠিক আছে, ওকে। শিমুল বলেছে হ্যাজ হবে, টাইপিং মিস্টেকে হ্যাড লিখে ফেলছি, ইটস ওকে। তারপরে হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, এটা হ্যাজ হবে, টাইপিং মিস্টেকে হ্যাঁ 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 হ্যাজ হবে, ওকে। মৌনতা ঐশী বলছে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ, ভেরি গুড। আচ্ছা নুসরাত জাহান, জয়, তারপরে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম অ্যানিমেশন গুলো হলো জিফ, ভেরি গুড, আসলে এইগুলি জিফ। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা চলে আসি। আচ্ছা আমাদের ক্লাসে দেখছি সিএম রেজাউল করিম ভাইয়া আছেন, ভাইয়া ফার্স্ট পেপারের ক্লাস নেন এবং আগুন ক্লাস বলেছেন। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। ক্লাস আপনারা ভালো বললে তো আমার খুবই মানে মনে হয় যে আসলেই ভালো পড়াচ্ছি। ঠিক আছে, সো চলো এখন আমরা পরের ক্লাসে পরের অংশটাতে চলে আসি। সো প্রথমটা আমরা দেখেছি যে আমরা কিভাবে বেসিক যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। এখন আমরা শিখবো যে আমার যখন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে হু থাকবে, হু থাকলে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আনতে পারি। এগেইন দেখে মনে হচ্ছে যে ওরে বাবা 6টা অংশ, আসলে এত কঠিন না, আস্তে আস্তে শিখলেই সহজ হয়ে যাবে। সবার প্রথমে হু এর পরিবর্তে আমরা বসাবো বাই হুম, তারপর টেন্স এবং পার্সন অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো। সো আমরা আগের দিনও দেখেছিলাম যে টেন্স এবং পার্সন অনুযায়ী কি কি অক্সিলারি ভার্ব বসে। যদি তোমার রুটিনে আবার কনফিউশন থাকে, লাস্ট ক্লাসে প্রথম 10 থেকে 15 মিনিট শিখলেই এটা পেয়ে যাবে। তারপর আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব। অনেক সময় টেন্স অনুযায়ী কর্তা বা সাবজেক্টের পরে বি, বিং বা বিন বসাতে হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো এবং প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক বসাবো। এটা বাবার একটু একদম খুবই ভালো করে মাথায় রাখবে, যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখছো এই কোয়েশ্চেন মার্কটা না বসালে পুরো নম্বরটা কাটা খাবে। ধরো এই যে 5টা স্টেপ মনে করে করে খুবই ইম্পর্টেন্স দিয়ে করলে কোয়েশ্চেন মার্কটা দিতে ভুলে গেলে একদম কোনো লাভই নাই, নাম্বারটা কেটে দেবে। তাই খুবই ভালো করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোয়েশ্চেন মার্ক, তারপর এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লামেশন মার্ক, আর তোমার বাকি সব সেন্টেন্সে ফুল স্টপ। পাংচুয়েশনে এই ভুলটা করো না, এটা মনে করে দিও, তাহলে দিলে কিন্তু এই জায়গাটাতে শান্তি। ওকে, সো চলো, সো আমরা কি দেখছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসে কিভাবে প্যাসিভ করতে হয় 6টা স্টেপ আমরা দেখেছি। সো দেখো প্রথমে কি বলেছে, হু ইজ কলিং মিম, মিমকে কে কল করছে। সো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি করব, এটা আমি একটু অন্য কালি নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি করব, হু এর জায়গাতে বসাবো বাই হুম, তাহলে
দেখো প্রথম পার্টটা চেকড বা হু এর পরিবর্তে বাই হুম বসিয়েছে। তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তাহলে টেন্সটা কি দেখো, ইজ কলিং, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, এবং মিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে আমার অক্সিলারি ভার্ব হবে ইজ, তাহলে আমরা বসালাম ইজ, তাই না? আর এখানে বাই হুম, তাহলে এখানে আমরা কি করছি, বাই হুম ইজ বসাচ্ছি। তারপরে মিমের দুইটা বানান লেখা হয়েছে, এটা তো ভুল হয়ে গেল, মিমের যে কোনো একটা বানান দুই জায়গাতেই হবে। আচ্ছা, তারপরে আমরা অবজেক্ট আর সাবজেক্ট করব। তাহলে দেখো এখানে অবজেক্ট কে ছিল, মিম, মিমকে করছি আমরা সাবজেক্ট। তারপরে আমরা কি করছি, অনেক সময় টেন্স অনুযায়ী কর্তার পরে বি, বিং বা বিন হয়। এখানে খেয়াল করে দেখো টেন্সটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, সেখানে কিন্তু আমরা ইজ বিং, আর বিং বা এম বিং বসাই। তাহলে এখানে ইজ বিং বসবে, যেটার ইজটা আমি অলরেডি বসিয়ে ফেলেছি, তারপর আমি বিংটা বসালাম। এবং সবার শেষে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কি আছে, কলিং। তাহলে কলিং এর মেইন ভার্বটা কি বলতো, কল। তাহলে কল হচ্ছে V1, এটার V3 হচ্ছে কল্ড। তাহলে আমরা কি বসালাম, V3টা বসালাম কল্ড, এবং সবার শেষে অবশ্যই বসাতে হবে কোয়েশ্চেন মার্ক। সো দেখো এই 6টা স্টেপে কিন্তু আমি ফলো করেছি। হু এর পরিবর্তে বাই হুম, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, অবজেক্টকে সাবজেক্ট করেছি, টেন্স অনুযায়ী বি, বিং বা বিন বসিয়েছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি, প্রশ্নবোধক চিহ্ন বসিয়েছি। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে কি পেলাম, হু ইজ কলিং মিম হয়ে গেল বাই হুম ইজ মিম বিং কল্ড। তাহলে তোমার কাছে কি এটা সহজ মনে হয়েছে? আচ্ছা, বিংটা মিমের আগে বসানো যাবে, বাই হুম ইজ বিং মিম কল্ড? না, আগে ইজ আর বিং এর মাঝখানে মিমকে বসাতে হবে, আগে বসানো যাবে না। ঠিক আছে? সো আমরা আরেকটা প্রশ্ন প্র্যাকটিস করলে মনে হয় তোমাদের জন্য এটা সুবিধা হবে। তুমি এখানে লেখো যে হু, দাঁড়াও, হ্যাঁ অন্য কালি দিয়ে লিখলে মনে হয় দেখতে সুবিধা হবে। আচ্ছা, হু ইজ কমপ্লিটিং দ্য টাস্ক, কাজটা কে শেষ করছে? তাহলে এটা ঝটপট করে লেখো, হু ইজ কমপ্লিটিং দ্য টাস্ক, এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করে দাও। ওকে, ঠিক আছে, ওকে আমরা দেখছি। তাসনিম আলম বলছে অনেক ভালো বুঝছি, থ্যাংক ইউ সো মাচ। দিবাধর বলছে ক্লাসটা ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। পলাশ, না বিংটা আগে বসবে না, ইজের পরে আমার কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপরে বিং বিন যেটাই হোক সেটা বসাতে হবে। ইজ বিং মিম কলটা শুনতেও শ্রুতি মধুরতাটা নষ্ট হয়ে যায়। এখানে প্রথমে ইজ বা মানে আমার প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্টটাকে সাবজেক্ট, তারপর গিয়ে হচ্ছে বিং বিন বা বি বসবে। ওকে, আচ্ছা। তারপর মুজাহিদুল ইসলাম বলেছে বাই হুম ইজ দ্য ওয়ার্ক বা ইজ দ্য টাস্ক বিং কমপ্লিটেড হবে। মুজাহিদ ভুল হয়েছে, একে তো দ্য ওয়ার্ক কে দ্য টাস্ক, সরি দ্য টাস্ক কে দ্য ওয়ার্ক বলেছো, আর তার উপরে কমপ্লিটেড এর বিং কমপ্লিট বলেছো, কমপ্লিটেড হবে। আচ্ছা, সাদিক ইসলাম বলেছো বাই হুম ইজ দ্য টাস্ক বিং কমপ্লিটেড, ভেরি গুড। নাহিন বলেছো বাই হুম ইজ দ্য টাস্ক বিং কমপ্লিটেড, ভেরি গুড। তারপর বলেছে, আচ্ছা, তারপর বাই হুম ইজ দ্য টাস্ক বিং কমপ্লিটেড, উজায়ের রহমান অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে। নাইম সরকার বলছে ভালো লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তা বাই হুম ইজ দ্য টাস্ক বিং কমপ্লিটেড। ওকে, যারা যারা উত্তর করেছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আর নৈরিত খন্দকার, নৈরিত নামটা তো খুবই সুন্দর। নৈরিত, তোমার নামের অর্থ কি জানিও তো। আচ্ছা, নৈরিত বলছে আপু একটু আগে আমি আপনার ক্লাস একটা করলাম, আগে কোনটা করেছো, যে প্রথম ক্লাসটা, থ্যাংক ইউ, জানিও তো ক্লাসটা কেমন লেগেছে, করার জন্য ক্লাসটা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে পরের অংশটাতে যাই। রাফায়েত, সরি ইউকিনো হানা, এটা কি তোমার আসল নাম বলেছো? আপু অক্সিলারি ভার্বটা একটু বুঝিয়ে দিবেন। অক্সিলারি ভার্বটা হচ্ছে একটা মানে অক্সিলারি ভার্ব জিনিসটা কি এটা বুঝাবো, নাকি এই সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়েছে ওটা বুঝাবো? অক্সিলারি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সে মূল ভার্বের পাশাপাশি টেন্স প্রকাশ করতে যে ভার্বগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে অক্সিলারি ভার্ব বলা হয়। যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, এই সেন্টেন্সটাতে গো হচ্ছে মেইন ভার্ব, বাট আই অ্যাম, এই অ্যামটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। আর এই সেন্টেন্সটাতে আমরা কি করেছি, টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়েছি। সো এখানে টেন্স হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর আমার
এখানে মিম হচ্ছে আমার সাবজেক্ট, সো সাবজেক্টের পার্সন অনুযায়ী মিম যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে আমার অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সে বসে ইজ, তাই আমরা ইজ বসিয়েছি। সো অক্সিলারি ভার্ব কি সেটাও তো বললাম, আর এই সেন্টেন্সে কি অনুযায়ী ইজ বসছে সেটাও বলেছি। সো আই হোপ তোমার জন্য এটা সুবিধা হয়েছে। ইউসুফ আলী, বি, বিন, বিইং, কখন কোনটা হবে? খুবই সহজ। তুমি যে আগের ক্লাসে আমরা কি করেছিলাম, ওই যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব শিখেছিলাম না, যে উইল বি, শ্যাল বি, তারপরে এটা হয়, তারপর উইল বি বিইং, শ্যাল বি বিইং হয়। সো ওগুলো অনুযায়ী বি বিইং হবে যদি তোমার বেসিকলি টেন্স অনুযায়ী। সো টেন্সের যে লিস্টটা ছিল যে কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব বসে, ওইটা দেখলেই তুমি বুঝে যাবে যে কোথায় বি, কোথায় বিইং, কোথায় বিন বসে। সো প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই শিখে যাবে। ওকে, আর যেহেতু তোমরা বলেছো যে প্র্যাকটিসের জন্য ক্লাস করাতে, মাথায় রাখলাম তোমাদের সব দাবি যেহেতু আমরা পূরণ করার চেষ্টা করি, প্র্যাকটিস ক্লাসের দাবিটাও ইনশাআল্লাহ পূরণ হবে। ওকে, ঠিক আছে। নুসরাত বলছে বাই হুম ইজ দ্য টাস্ক বিং কমপ্লিটেড হবে, কিন্তু কোয়েশ্চেন মার্ক হবে। হ্যাঁ, শ্রাবণী আবার উত্তরটা ঠিক করে দিয়েছো, অল রাইট। মিম থাকলে মিম না, ওই যে ওটা ভুল হয়েছে বললাম না, মিমের বানানটা প্রশ্নে যে নামটা থাকবে ওই নামটাই দিতে হবে। তুষার, তুষার তোমার নাম আমি পড়েছি, ঠিক আছে। সো এখানে আমরা চলে দেখি এখানে কি বলেছে, হুম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ করব। সো যখন হু ছিল সেটাকে করেছিলাম বাই হুম, যদি সেন্টেন্সেই হুম থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি, এটা চলো একটু দেখি। সো প্রথমে আমরা হুমের পরিবর্তে হু বসাবো, তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসাবো, বাই বসাবো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসাবো এবং প্রশ্নবোধক চিহ্ন বসাবো। এখানেও 6টা রুল এবং খুব সহজ। দেখো এখানে কি বলেছি, অ্যাক্টিভে বলেছি হুম ডিড ইউ মিট ইন দ্য বাস, বাসে তোমার কার সাথে দেখা হয়েছিল। তাহলে দেখো আমরা এখানে কি দেখছি, হুমের পরিবর্তে পরে আমরা কি বলেছি, টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। হুম ডিড ইউ মিট, তার মানে এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। সো পাস্ট ইনডিফিনিট টেন্সে কি কি ভার্ব অক্সিলারি ভার্ব বসে বলো তো? পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে ওয়াজ কিংবা ওয়্যার। তো এখানে দেখো হুম ডিড ইউ মিট ইন দ্য বাস, এখানে তো আসলে হু ওয়াজ বা ওয়্যার, অর্থাৎ এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল কোনোটাই বলা হয়নি, তাই তুমি যেটা দিয়ে করবে দুটোই সঠিক। বাট আমরা যেহেতু কিছু বলে নেই সিঙ্গুলার দিয়ে লিখতে পারি, লিখলাম ওয়াজ। তাহলে আমরা কি পেলাম, হু ওয়াজ। তারপর আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, তাহলে মিট হচ্ছে আমার মূল ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল V3 কি মেট, মিট, মেট, মেট। হু ওয়াজ মেট, তারপরে বাই বসালাম, এখানে বাই পেলাম। তারপর আমরা কি বলছি, হুম ডিড ইউ মিট ইন দ্য বাস, এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, এটার অবজেক্টিভ ফর্মও হচ্ছে ইউ, তাহলে হু ওয়াজ মেট বাই ইউ। তারপর বাকি অংশটা বসিয়ে দিয়েছি যা ছিল তাই, ইন দ্য বাস, এবং সবার শেষে কোয়েশ্চেন মার্ক। তাহলে কি দাঁড়ালো, হুম ডিড ইউ মিট ইন দ্য বাস হয়ে গেল হু ওয়াজ মেট বাই ইউ ইন দ্য বাস। দেখেছো খুব সহজ না? তাহলে অ্যাক্টিভ থেকে এখানে আমরা প্যাসিভ করে ফেলেছি। তাহলে হুম ডিড ইউ মিট ইন দ্য বাস হয়ে গেল হু ওয়াজ মেট বাই ইউ ইন দ্য বাস। তাহলে চলো এখন আমরা আরেকটা এক্সাম্পল করি। আমরা বলতে পারি হুম ডিড ইউ সি অন দ্য রোড, রাস্তায় তুমি কাকে দেখেছিলে? আচ্ছা ইউ দিয়ে তো আমরা একটু আগেই করেছি, ইউ বাদ, অন্য কিছু দেই। তাহলে আমরা বলি হুম ডিড হি সি অন দ্য রোড। তাহলে হুম ডিড হি সি অন দ্য রোড, এটাকে ঝটপট করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দাও। তুমি যদি এটা পারো তাহলে পরের গুলো কিন্তু সহজেই উত্তর করতে পারবে। ওকে, আচ্ছা ঠিক আছে। ইন দ্য বাস কে আগে লেখা যাবে? সৈয়দা ফারহানা জিজ্ঞেস করেছো হুম ডিড ইউ মিট ইন দ্য বাস, হু ওয়াজ মেট ইন দ্য বাস বাই ইউ, এভাবে লিখতে পারো। তাহলে হু ওয়াজ, তুমি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করছো এইটার পরে তুমি ইন দ্য বাস বসাতে পারবে, কিন্তু এর আগে না। তাহলে এটা হতে পারে হু ওয়াজ মেট বাই ইউ ইন দ্য বাস, অথবা হু ওয়াজ মেট ইন দ্য বাস বাই ইউ, এটা হতে পারে, কিন্তু হু ওয়াজ মেট বাই ইউ ইন দ্য বাস ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আচ্ছা আজমল আবেদি বলেছে এগুলো একটু ট্রিকি, একটু চিন্তা করে আনসার করতে হয়, কিন্তু বাট ইজি ইনাফ। আলহামদুলিল্লাহ, এটাতে শুনে খুবই ভালো লাগছে। আচ্ছা পলাশ বলেছে একটা নিয়মে করা যায় না, একটা নিয়মেই তো করছি, 2-3টে নিয়ম তো আমরা ইউজ করছি না। আচ্ছা নাবিলা বলছে অ্যানিমেশন গুলি ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা তারপরে আচ্ছা
ওকে, শরীফা বলেছে হু ওয়াজ সিন বাই হিম অন দ্য রোড, ভেরি গুড। সাহুম আনিকা বলেছে হু ওয়াজ সিন বাই হিম ইন দ্য রোড, অন দ্য রোড হবে। চম্পক সরকার হু ওয়াজ সিন বাই হিম অন দ্য রোড, অন হবে। জয়ন্ত বলেছে অন দ্য রোড, ভেরি গুড। তারপর আছে আচ্ছা আশরাফ, ওকে। তারপর আমি দেখছি, আচ্ছা ঠিক আছে, ওকে, যারা যারা উত্তর করেছে, জুবাইর উত্তর করেছে, থ্যাংক ইউ জুবাইর। রফিকুল ইসলামের উত্তর ঠিক আছে। সিফা চিয়া বলছে ইজি স্ট্রাকচার, তাই না? একটু প্র্যাকটিস করলে একদম স্ট্রাকচারটা মনেও রাখতে হবে না, এমনিতেই পারবে। আচ্ছা, শর্মিলা তু জান্নাত তোমার কমেন্ট পড়েছি, শরীফার দেখতে পাচ্ছি, সৈয়দা ফারহানা সঠিক উত্তর দিয়েছো, সৃষ্টি সঠিক উত্তর দিয়েছো। ওকে, সো আমরা মোটামুটি এইটা পড়ে ফেলছি। রেফাত উত্তরটা কোথায়? আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ কেন করছে না? তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ পারো, জিনিসটা বুঝো, আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্স তৈরি করে করেই অভ্যস্ত, তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ এমনিতেই পারবে। ওটা তো রুলটা জাস্ট তোমার রিভার্স রুল, এটা আলাদা করে আরো 3টা ক্লাসের তো দরকার দেখি না। তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্রপারলি প্র্যাকটিস করে শিখে যাও, তুমি নিজে নিজে এমনিতেই প্যাসিভ থেকে অ্যাক্টিভ পারবে, ওটা আলাদা করে শেখানোই লাগবে না। কারণ রুল তো জাস্ট রিভার্স হবে, মানে তখন কি হবে তোমার, অ্যাগেন প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে, ভার্বের যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দেখে টেন্সটা আইডেন্টিফাই করে ওই টেন্স অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে হবে, খুবই সহজ। আচ্ছা ঠিক আছে, তুষার তুষার বলছে আপু জি বলো। আর মৌনতা ঐশী তোমার কমেন্ট পেয়েছি, মুজাহিদুল মাহিনুল ইসলাম সজীবের কমেন্ট পেয়েছি। রেফাত বলেছে ওকে ঠিক আছে। সিয়াম বলেছে একটু স্লো প্লিজ, ওকে। সো চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডি নাম্বার রুলটাতে চলে এসেছি। এখানে আমরা বলছি হোয়াট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। সো প্রথমে আমরা হোয়াট যেটা ছিল সেটাকে সামনে বসাবো, হোয়াটের জায়গাতে হোয়াটই বসবে। তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বাই বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসবে, প্রশ্নবোধক চিহ্নটা বসবে। তাহলে কি, প্রথমে হোয়াট, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই, সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম এবং প্রশ্নবোধক চিহ্নটা আমরা বসাবো। খুবই সহজ, এগেন এক্সাম্পল দেখলে সহজে বুঝে যাবে। তাহলে আমরা কি বলছি, হোয়াট ডিড ইউ হ্যাভ ফর লাঞ্চ। তাহলে দেখো তুমি লাঞ্চে কি খেয়েছো, সো তুমি দুপুরে বা লাঞ্চে কি খেয়েছো। তাহলে দেখো প্রথমে আমরা হোয়াট বসানোর কথা, বসালাম হোয়াট, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে এখানে দেখো হোয়াট ডিড ইউ হ্যাভ, তাহলে এটার মানে কি, ডিড ইউ হ্যাভ মানে হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই না? পাস্ট ইনডিফিনিট টেন্সে এগেন আমরা কি বসাই, ওয়াজ বা ওয়্যার বসাই। তাহলে এখানে আমরা ওয়াজ বসাচ্ছি, হোয়াট ওয়াজ হ্যাড ফর ইউ, হোয়াট ওয়াজ হ্যাড ফর লাঞ্চ। তাহলে দেখো তারপরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে দেখো মূল ভার্ব কোনটা, হ্যাভ, হ্যাভ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, হোয়াট ওয়াজ হ্যাড। তারপর আমরা বাকি যে ফর লাঞ্চ অংশটা আমরা বসিয়ে দিয়েছি, হোয়াট ওয়াজ হ্যাড ফর লাঞ্চ, তারপর বাই বসিয়েছি আর সাবজেক্ট অবজেক্ট করেছি ইউ। তাহলে হোয়াট ওয়াজ হ্যাড ফর লাঞ্চ বাই ইউ। তাহলে দেখো এখানে আমার হোয়াট ডিড ইউ হ্যাভ ফর লাঞ্চটা হয়ে গেল হোয়াট ওয়াজ হ্যাড ফর লাঞ্চ বাই ইউ। খুব সহজ না? তাহলে এখানে আরেকটা আমাকে করে দাও তো, সরি এখানে কি বলবো যে হোয়াট ডিড ইউ ওয়্যার ফর দ্য প্রোগ্রাম, তুমি এই প্রোগ্রামটার জন্য কি পড়েছিলে। তাহলে হোয়াট ডিড ইউ ওয়্যার ফর দ্য প্রোগ্রাম, এটা তাড়াতাড়ি করে বলো তো যেটা কি হবে। আচ্ছা আরে সবাই পিৎজাটা নিয়ে কষ্ট পাচ্ছে, সবার পিৎজাটা খেতে ইচ্ছা করছে। আচ্ছা কেউ বলতে পারো যে এই পিৎজাটা ছবিতে আছে এটা কোন ফ্লেভারের পিৎজা, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এবং আমাদের দেশে আমরা অনেক পিৎজা টপিং ইউজ করি, বাট বেশিরভাগ দেশে কিন্তু পিৎজা বলতে সবাই বেসিক এই পিৎজাটাই খায়। আচ্ছা সাইদা ফারহানা বলেছে এটা কি লেখা যাবে, ফর লাঞ্চ হোয়াট ওয়াজ হ্যাড বাই ইউ, এটা যদি লেখো ফর লাঞ্চের পর একটা কমা দিতে হবে, এবং এটা না লেখাই ভালো, একটু দূরের দিকে খাতা চলে গেলে এটা কেটে দিতে পারে। ওকে আচ্ছা, হোয়াট ওয়াজ ওয়ার্ন ফর দ্য প্রোগ্রাম বাই ইউ, ফাহিমা আক্তার লিনা, ভেরি গুড, এটা ঠিক আছে। আচ্ছা তারপরে আলিমুল হাসি বলছে পেপারনি পিৎজা, ভেরি গুড, আসলে এটা পেপারনি পিৎজার ছবি। আচ্ছা গল্প ঘোষ বলেছো হোয়াট ওয়াজ ওয়ার্ন ফর দ্য প্রোগ্রাম বাই ইউ, ভেরি গুড। তারপর ফারিয়া রহমান বলছে হোয়াট ওয়াজ ওয়ার্ন বাই ইউ ফর দ্য প্রোগ্রাম, ভেরি গুড। ইশতিয়াক সিয়াম বলেছো আপু জি ভাইয়া বলো।
আচ্ছা, পলাশ বলেছে হোয়াট ওয়াজ হ্যাড ফর দ্য লাঞ্চ বাই ইউ, হ্যাড ফর দ্য লাঞ্চ বাই ইউ। আচ্ছা, ফর দা লাগবে না, ফর লাঞ্চ হলে হবে। হোয়াট ওয়াজ ওয়ার্ন ফর দ্য প্রোগ্রাম বাই ইউ, ভেরি গুড। তারপরে ওকে, জুবার বলছে হোয়াট ওয়াজ ওয়ার্ন বাই ইউ ফর দ্য প্রোগ্রাম, ভেরি গুড। আঞ্জুম, আজমাইন, আঞ্জুম, ইউকিনো, হানা, সিয়াম, শাহ আলম মজুমদার। তারপরে অর্ণা, ওয়েড শব্দটা ভুল হয়েছে, এটা হবে ওয়ার্ন, WORN। আমাদের ওয়ের যে ভার্বটা আছে, ওয়ের ভার্বটার পাস্ট ফর্ম হচ্ছে ওর এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ার্ন। V2 হচ্ছে ওর, V3 হচ্ছে ওয়ার্ন, এখানে V3 বা ওয়ার্নটা ব্যবহার হবে। ওকে, আচ্ছা, তারপরে বলেছে কুলসুমা আক্তার, তোমারটা দেখেছি। আহারে পলাশ প্রশ্ন ভুল করেছে, অসুবিধা নাই, ঠিক আছে বাবারে। চলো তাহলে আমরা মোটামুটি হোয়াট দিয়ে যে রুলটা, সেই রুলটাও শিখে ফেলছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের 4টা রুল শিখে ফেলেছে। সো বেসিক্যালি আমরা ইম্পারেটিভের 4টা রুল, ইন্টারোগেটিভের 4টা রুল শিখেছি। সো আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা ইন্টারোগেটিভের এই যে 4টা রুল শিখলাম, এগুলো বুঝতে পেরেছো কিনা। ওকে, সামি সিদ্দিকি বলেছে ইংলিশ সেকেন্ড পেপারে সিলেবাস না জানা আমি, এটা কি ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস? তোমাদের কি শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে অলরেডি? আমাকে একটু জানাও তো। তোমরা দেখি শর্ট সিলেবাস নিয়ে অনেক টেনশনে আছো। এগেইন ধরো ইংলিশের ক্ষেত্রে শর্ট সিলেবাস বলতে কিছু নাই, যে এইচএসসি 21 ব্যাচে পড়িয়েছি তো, শর্ট সিলেবাস কভার করার জন্য যেসব টপিক পড়া লাগে বেসিক জানার জন্য, ওইটা পড়াতে গেলে ফুল সিলেবাসের চাইতেও বেশি পড়াতে হয়। সো আসলে শর্ট সিলেবাস দিয়ে যে তুমি করতে পারবা, ওটা আসলে সম্ভব হয় না। ঠিক আছে, আচ্ছা, সো বুঝতে পেরেছো, ক্লিয়ার? ওকে, চলো তাহলে আমরা রুল 7-এ চলে আসি। রুল 7 থেকে মোটামুটি আমরা খুচরা খুচরা রুলস পড়বো, এক একটা ভিতরে এরকম 2-3টা পার্ট করে, আর বেশি নাই। ওকে, সেখানে আমরা বলছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের শুরুতে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, তারপর থাকবে অবজেক্ট, তারপর থাকবে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি বলতো আমাকে? ভার্বের পাস্ট, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সো এটা যদি থাকে, এরকম অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন আমরা কিভাবে করতে পারি? সবার আগে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটাকে বসাবো, বাই বসাবো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসাবো। ইজি পিজি, একদম খুবই সহজ। তুমি যে এই যে দেখো এখানে জিনিসটা কি, এক্সাম্পল ছাড়া এগুলা দেখতে কঠিন লাগে, চলো এক্সাম্পল সহ দেখি। দেখলাম কি, আই হার্ড হার রিডিং আ ম্যাগাজিন, আমি তাকে একটা ম্যাগাজিন পড়তে শোনালাম। ওকে, সো দেখো আইটা হচ্ছে আমার সাবজেক্ট, হার্ডটা হচ্ছে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, হারটা হচ্ছে আমার অবজেক্ট, রিডিংটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল বা V1 প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে একটা নন ফিনিট ভার্ব, যেটা যেভাবে দেখতে আছে সেভাবেই থাকবে। আর ম্যাগাজিনটা হচ্ছে আমার বাকি অংশ বলতে পারো, কিংবা এটা আরেকটা অবজেক্টও বলতে পারো। ওকে, সো এটা হচ্ছে একটা অবজেক্ট, আর ম্যাগাজিনটা হচ্ছে আমার সেকেন্ড অবজেক্ট। ওকে, এটা হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট, আর হারটা হচ্ছে আমার ইনডিরেক্ট অবজেক্ট। সো আমার সূত্র অনুযায়ী প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে আমরা কোন অবজেক্টের কথা বলছি? যে এই জায়গাতে বসেছে, তার মানে আমার ইনডিরেক্ট অবজেক্টকে আমি এখানে সাবজেক্ট করব, হারকে সাবজেক্ট করলে হয় শি। তারপরে আমরা টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। সো আই হার্ড হার রিডিং আ ম্যাগাজিন, এটা হচ্ছে আমার একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা কি আমার একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে শি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার অক্সিলারি ভার্ব বসবে ওয়াজ। তারপরে মূল ভার্বের এইখানে তো একটা খুবই বিশ্রী বানান ভুল আছে, বসে বানানটা এইভাবে হবে দন্ত স দিয়ে। আচ্ছা, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তাহলে মূল ভার্ব হিয়ার এর পাস্ট পার্টিসিপল কি? হার্ড। তারপরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা কি? রিডিং আ ম্যাগাজিন বলতে পারো। তাহলে এই পুরো রিডিং আ ম্যাগাজিনকে আমি বসিয়ে দিলাম। তাহলে এখানে হলো কি, রিডিং আ ম্যাগাজিন, তারপর বসালাম বাই, বাই বসানোর পরে আমার সাবজেক্টকে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে আই হার্ড হার রিডিং আ ম্যাগাজিন হয়ে গেল শি ওয়াজ হার্ড রিডিং আ ম্যাগাজিন বাই মি। তাহলে খুব সহজেই করলাম না, আই হার্ড হার রিডিং আ ম্যাগাজিন, শি ওয়াজ হার্ড রিডিং আ ম্যাগাজিন বাই মি। এখন তুমি এটা লেখো যে আমি যদি বলি যে শি স, তোমাদের কারোর নাম পড়ি, জাবেদ, শি স জাবেদ প্লেইং ক্রিকেট। So she saw Javed playing cricket
ঝটপট করে বলো তো এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মটা কি হবে, এটা আমি একটু করি। হ্যাঁ, নিয়ামুল বলছে আপু কিছু বোঝা যায় না, খাতা কলম নিয়ে পড়তে বসলে কিছুই তোলা যায় না। কেন বাবা, কি বুঝতে অসুবিধা হচ্ছে এটা একটু আমাকে বলবে। হ্যাঁ, কোথায় ঝামেলাটা হয়েছে? বসে বানান ভুল হয়েছে, এটা ঠিক করে দিয়েছি। আচ্ছা, রুবিনা বলেছে শর্ট সিলেবাস না দিয়ে আসলে টাইম বাড়ালে ভালো। তো অলরেডি বাংলাদেশের সেশন তোমার 6 মাস থেকে 1 বছর পিছিয়ে যাচ্ছে, আরো যদি টাইম বাড়াতো তোমরা তোমাদের লাইফে 1 বছরের মতন একটা গ্যাপ হয়ে যেত, এটা তোমরাও নিশ্চয়ই চাও না। আচ্ছা, সো নিয়ামুল বাবা কোথায় বোঝা যায় না আমাকে একটু বলো, 4-5 বার বলেছো যে কিছুই বোঝা যায় না। আহারে, ওকে, জুন মাসে দিবে শর্ট সিলেবাস, গট ইট। আচ্ছা, ইভা বলেছে জাবেদ ওয়াজ সিন প্লেইং ক্রিকেট বাই হার, ভেরি গুড। এখানে ইভা তোমার হচ্ছে ফুল স্টপ দিতে হবে। জুবাইর বলেছে জাবেদ ওয়াজ সিন প্লেইং ক্রিকেট বাই হার, ভেরি গুড। রাইহান বলেছে জাবেদ ওয়াজ সিন প্লেইং ক্রিকেট বাই মি, না হার হবে, শি আছে না, হার হবে। আচ্ছা, জাবেদ ওয়াজ সিন প্লেইং ক্রিকেট বাই হার। সুমাইয়া, আকাশ, ইমা, জয়ন্ত, সেজান, উজায়ের, নিসা, সৌদা, রেফাত বলেছো, সবাই সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করা যায় না, যায় তো, ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করা যায়। আচ্ছা, জাবেদ বললো আপুর কোয়েশ্চেনটা তো পড়েন, শুধু নামটা পড়ে গেলেন। আবেদন বলেছে, ভেরি ভালো কথা বলেছে, জাবেদের কোয়েশ্চেনটাও পড়েছে, এন্ড ট্যাগ করার জন্য ধন্যবাদ। তখন একটা জিনিস লেখার মাঝে পড়েছিলাম তো এই জন্য। আচ্ছা, ওকে, জাবেদ ওয়াজ সিন প্লেইং ক্রিকেট বাই হার, ভেরি গুড। তাহলে এটা আমরা শিখে গেছি, তাহলে এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই। পরের রুল, 8 নাম্বার রুলে চলে আসি। 8 নাম্বার রুলে আমরা বলছি যে এই যে দেখো, এটা হচ্ছে ডাবল অবজেক্ট। এতক্ষণ যে ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্টের কথা বলছিলাম তাই না, ডাবল অবজেক্ট। সো আমি একটা সেন্টেন্স লিখি, ধরো যে, আমি আবার আমার কার্সারটা হারিয়ে ফেলেছি, একটা সেকেন্ড আমাকে সময় দাও। পেয়েছি। আচ্ছা, ধরো যে শি টট মি রাইম, ওকে। এই সেন্টেন্সটাতে দুইটা অবজেক্ট আছে, কোনটা ডিরেক্ট অবজেক্ট কোনটা ইনডিরেক্ট অবজেক্ট ঝটপট করে কমেন্টে লেখো। এই সেন্টেন্সটাতে দুটো যে অবজেক্ট আছে, এটা কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট, এটা ঝটপট করে আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, তাহলে আমি হচ্ছে বুঝতে পারবো যে তোমরা ডাবল অবজেক্ট থাকলে একটা সেন্টেন্সটা ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপরে আমরা কিভাবে পরিবর্তন করতে হয় এটা শিখতে 2 মিনিটও লাগবে না। আগে আমার জানা দরকার যে ডাবল অবজেক্ট থাকলে ডিরেক্ট না ইনডিরেক্ট সেটা তোমরা বুঝতে পারো কিনা। আচ্ছা, সো বন্যা তোমার কমেন্ট আসে, আদিব বিন বলছে যে মি ডিরেক্ট, হয় নাই। আর রাইম বলেছো জাবেদ, আর রাইম তো একটা অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট না ইনডিরেক্ট অবজেক্ট, ঝটপট করে বলো। সবাই বলছে মি ডিরেক্ট, মি কিন্তু ডিরেক্ট না, ঝটপট করে বলো। এই যে অঙ্কুর বলেছো মি ডিরেক্ট, শি ইনডিরেক্ট, হয় নাই। সবাই কি ভুল করছে, আহারে। ইউকিনো হানা বলেছো ডিরেক্ট অবজেক্ট হচ্ছে রাইম, ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে মি, ভেরি গুড ইউকিনো। এখানে আর রাইম হবে, আর রাইম হচ্ছে ডিরেক্ট আর মি হচ্ছে ইনডিরেক্ট। আচ্ছা, আই ইনডিরেক্ট না, আর রাইম হচ্ছে ইনডিরেক্ট, সরি, মি হচ্ছে ইনডিরেক্ট আর রাইম হচ্ছে ডিরেক্ট। নুজাইরা মেহবিন বলেছো, ভেরি গুড নুজাইরা। তারপরে সাদিকের উত্তর হয়েছে, ভেরি গুড সাদিক। বাঁধন বিশেষ উত্তর ঠিক আছে। আচ্ছা, তারপরে সিরাজুম মনিরা আখি সঠিক উত্তর দিয়েছো। আবার তোমরা হচ্ছে এটা চেঞ্জও করে দিচ্ছ, আই ওয়াজ টট এ রাইম বাই হার, ভেরি গুড, ওকে, ঠিক আছে। সো এখানে আমি একটু লিখে দেই উত্তরটা, যেহেতু অনেকেই ভুল করছো, পরে এটা কাজে লাগতে পারে, এটা ভালো করে শিখে রাখো। এখানে দুটো অবজেক্ট আছে, মি আর এ রাইম, আর রাইমটা যেটা বস্তুবাচক সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর মি যেটা ব্যক্তিবাচক সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। সো ডিরেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট দুটো আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, সো চলো আমরা একটু দেখি যে আমরা কিভাবে ডাবল অবজেক্ট থাকলে, সো এই যে এক্সাম্পলটা আমি দিলাম এখানে ডাবল অবজেক্ট আছে তাই না, অবজেক্ট 1 অবজেক্ট 2। সো ডাবল অবজেক্ট থাকলে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করব আমরা, দুটো অবজেক্টের যে কোনো একটাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করব, তবে পার্সোনাল অবজেক্ট যেটা কিনা ইনডিরেক্ট বা পার্সোনাল সেটাকে সাবজেক্ট করাই শ্রেয়। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, বাকি অবজেক্ট বসাবো, বাই বসাবো, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট রূপে বসাবো। এটা খুব সহজ, তুমি দেখলেই বুঝে যাবা। ওকে, সো কালিটা একটু চেঞ্জ করি। আচ্ছা, সো দেখো প্রথমে আমার উদাহরণটা কি আছে, আই গেভ মিনা আ বুকলেট। বুকলেট শব্দটার বাংলা অর্থ কি, এটা কে বলতে পারবে, ঝটপট করে কমেন্ট করো তো। আই গেভ মিনা আ বুকলেট, আমি মিনাকে একটা পুস্তিকা দিলাম। বুকলেট শব্দটার বাংলা হচ্ছে
পুস্তিকা। আচ্ছা, উপমা ঐশী কোন জায়গাটা পরিষ্কার দেখা যায় না, এটা একটু আমাকে জানাবে। আচ্ছা, পলাশ ডিরেক্ট ইনডিরেক্টটা ক্লিয়ার করে দিচ্ছে। একটা সেন্টেন্সে দুই ধরনের অবজেক্ট যদি থাকে, বস্তুবাচক আর ব্যক্তিবাচক, সেখানে বস্তুবাচক অবজেক্টটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর ব্যক্তিবাচক অবজেক্টটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, আচ্ছা, চমক সরকার বলেছে পুস্তিকা, হুমায়রা ফাইজা বলেছে পুস্তিকা, ভেরি গুড। ওকে, দেখো আমরা বলেছি কি আই গেভ মিনা আ বুকলেট, আমি মিনাকে একটা পুস্তিকা দিলাম। তারপর প্যাসিভে এসে আমরা কি করব, ধরো আমি আবার কার্সরটা হারিয়ে ফেলেছি, পেয়েছি। ওকে, সো প্যাসিভ এসে আমরা কি করব, প্রথমে দুটো অবজেক্টের যে কোনো একটাকে প্যাসিভ করব, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব, পার্সোনালকে সাবজেক্ট করার শ্রেয়। তাহলে পার্সোনালটাকে, মিনা হচ্ছে এখানে আমার ইনডিরেক্ট অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট, আর বুকলেট হচ্ছে আমার এখানে ডিরেক্ট অবজেক্ট। তাহলে মিনাকে আমি করব সাবজেক্ট, করলাম সাবজেক্ট। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু আই গেভ মিনা পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে ওয়াজ বা ওয়্যার বসবে। মিনা হচ্ছে আমার মিনা কি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ওয়াজ বসছে, মিনা ওয়াজ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গেভ, গেভের মেইন ভার্বটা কি বলো তো, গিভ, গিভ থেকে হয় গেভ, গেভ থেকে হয় গিভেন, তাহলে V3 হচ্ছে গিভেন। তারপরে আমি বাকি অবজেক্টটা বসাবো, আ বুকলেট হচ্ছে আমার বাকি অবজেক্টটা, সেটাকে আমি বসিয়ে দিলাম। তারপর বসালাম বাই, আর আই এর জায়গাতে বসালাম মি। তাহলে আই গেভ মিনা আ বুকলেট হয়ে গেল মিনা ওয়াজ গিভেন আ বুকলেট বাই মি। খুব সহজ না, দেখো তো। তাহলে আই গেভ মিনা আ বুকলেট হয়ে গেল মিনা ওয়াজ গিভেন আ বুকলেট বাই মি। তাহলে এখানে চলো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে কাজ করি। তাহলে আমরা বলতে পারি যে হি উইল টেল, আমরা আবার আরেকজনের নাম নেই, জয়। হি উইল টেল জয় আ স্টোরি। ওকে, হি উইল টেল জয় আ স্টোরি। তাহলে এটা ঝটপট করে আমাকে সুন্দর করে প্যাসিভ করে দাও তো অ্যাক্টিভ থেকে। হি উইল টেল জয় আ স্টোরি, এইটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি হবে ঝটপট করে আমাকে একটু দেখাও তো। আচ্ছা, ওকে, আমি আমি খুবই দুঃখিত, কার্সারটা না এত ছোট, হঠাৎ করে দেখি আমি আর চোখে দেখতে পাচ্ছি না, তখন হচ্ছে এটাকে আবার খুঁজে বের করতে হয়। আমি আশা করি তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আচ্ছা, সো এখানে ওকে, পুস্তক আর পুস্তিকার মধ্যে পার্থক্য কি, পুস্তক হচ্ছে বই, বড় বইগুলি হচ্ছে পুস্তক, আর পুস্তিকা মানে হচ্ছে ছোট বই, যেগুলিতে নর্মালি কোনো কিছু লিস্ট করা থাকে, কোনো একটা ডিরেক্টরির মতন থাকে। একটা ধরো বুকলেট মানে হচ্ছে ছোট বই, যেটাতে আসলে বড় না, ছোট একদম অল্প পেজ, ধরো 100 পেজেরও কম তো বইও হয়, ধরো 15-20 পেজ বা 30 পেজ এরকম পুস্তিকা হয়ে থাকে। তো পুস্তক আর পুস্তিকাটা তো আমরা জানলাম। আচ্ছা, আমি উত্তর পাচ্ছি, ফাহিমা লিমা বলেছো, ফাহিমা আক্তার লিনা বলেছে জয় উইল বি টোল্ড এ স্টোরি বাই হিম, ভেরি গুড। চমক, পলাশ, নাজিরা, ইকবাল, তারপরে বলেছো জান্নাতুল অর্না, জাবেদ, আজিজা, তারপর আছে মুজাহিদুল ইসলাম, রেজাউর খান, তোমাদের সবার উত্তর ঠিক হয়েছে। জয় উইল বি টোল্ড এ স্টোরি বাই হিম হবে সঠিক উত্তর। আচ্ছা, আফরোজা, শাহলু মজুমদার নাম হচ্ছে আফরোজা, গট ইট। তারপরে ওকে, ঠিক আছে। সো চলো, জয় উইল বি টোল্ড এ স্টোরি বাই হিম। আকাশ খান, অপূর্ব খান বলেছে জয় উইল বি টোল্ড এ স্টোরি বাই হিম। ইস্মিতা বলেছে জয় উইল বি হবে ইস্মিতা, জয় উইল বি টোল্ড এ স্টোরি বাই হিম। তারপর স্টোরি উইল বি টোল্ড টু জয় বাই হিম, এটাও হবে, কিন্তু এটাকে টোল্ড টু দিলে কি ভুল হবে? না, টোল্ড টু দিলে ভুল হবে না, টোল্ড টু দেয়া যেতে পারে, টোল্ড টু জয় বাই হিম। আচ্ছা, ঠিক আছে, সো আমরা এটাও কিন্তু শিখে ফেলেছি। চলো আমরা দেখি রুল 9 আমরা শুরু করি। সো রুল 9 আমরা কি দেখছি, এখন আমরা শিখবো যে যখন আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হবে, তখন আমরা কি করতে পারি। তো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় যেটা হয়, উভয় ক্লজেরই ভয়েস চেঞ্জ করতে হয়। সো কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, এই সেন্টেন্সটাতে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, একটা অক্সিলারি প্রিন্সিপাল ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাই না? আমি একটু সুন্দর করে লিখি, জায়গা মতন লিখি, না হলে দেখতে একটু কনফিউজিং লাগছে। ওকে,
সো কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, আর কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে এই সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লজ আছে। সো তার মানে কি দুটো সেন্টেন্সে দুইটা দুইটা করে ক্লজ আছে। সো যখন আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব, তখন দুটো ক্লজেরই ভয়েস চেঞ্জ করতে হবে। আর অনেক সময় ইন্ট্রোডাক্টরি ইট কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজের প্যাসিভ ভয়েসে আমরা ব্যবহার করে থাকি। সো আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে অনেক সময় এটা চেঞ্জ করতে পারবো। সো আমরা একটু এক্সাম্পল দেখি। সো দেখো এখানে সেন্টেন্সটা কি আছে, আই নো দ্যাট হি ইউজড টুলস ইন দ্য জিম। আমি জানি যে সে জিমে বিভিন্ন ধরনের টুল ব্যবহার করেছে। তাহলে আই নো দ্যাট হি ইউজড টুলস ইন দ্য জিম, তাহলে এই যে আই নো হচ্ছে আমার একটা ক্লজ, হি ইউজড টুলস ইন দ্য জিম হচ্ছে আমার আরেকটা ক্লজ, দ্যাট হচ্ছে আমার মাঝখানে কনজাংশন। সো হি ইউজড টুলস ইন দ্য জিম হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, আই নো হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো আই নো দ্যাট হি ইউজড টুলস ইন দ্য জিম, তাহলে আমি কি চাই, আমি দুটো অংশেরই প্যাসিভ করব। তো প্রথমে আমরা কি লিখলাম, ইট দিয়ে শুরু করেছি, ইট ইজ নোন টু মি। আই নো এর আমাদের কি হবে, আই নো এর যে প্যাসিভ সেটা হবে ইট ইজ নোন টু মি দ্যাট tools were used in the gym by him. So he used tools in the gym, এটা কি হলো, tools were used by in the gym by him অথবা tools were used by him in the gym. সো দুটোরই আমাদের কি করতে হবে, দুটোরই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হবে। সো আমরা আরো কি বলতে পারি যে he told me that he had a headache. ওকে, সে আমাকে বললো যে তার মাথা ব্যথা করছিল বা তার একটা মাথা ব্যথা ছিল। সো হি টোল্ড মি দ্যাট হি হ্যাড এই হেডেক, তাহলে এটা আমাকে ঝটপট করে প্যাসিভ করে দাও তো অ্যাক্টিভ থেকে, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড এ হেডেক, এটা কি হবে, এটা ঝটপট করে আমাকে বলে দাও। আচ্ছা অনেকেই বলছে বুঝো না, আমি আরেকবার বলি। সো যখন আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, দুটো ক্লজেরই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সো এখানে আই নো কেও আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি, আই নো কে প্যাসিভ করে করেছি ইট ইজ নোন টু মি, আর দ্যাটটা তো আমার মাঝখানে বসবেই যেহেতু এটা কনজাংশন হিসেবে আছে। আর হি ইউজড টুলস ইন দ্য জিম, এটাকে আমরা টুলস ওয়্যার ইউজড ইন দ্য জিম বাই হিম করেছি। সো আমরা প্রথম অংশটাকে আলাদা করে প্যাসিভ করেছি, মাঝখানে দ্যাটটাকে বসিয়েছি, দ্বিতীয় ক্লজটাকে আলাদা করে প্যাসিভ করেছি। সো আমরা কি করব, যখন আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আসবে, দুটো ক্লজকে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব। ওকে, আচ্ছা সো আমরা হচ্ছে আবার তো বুঝিয়েছি। সো আশা করি এখন তোমরা বুঝেছো। সো 21 বলেছো, মাইশা মামুন 21 বলেছো, আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট হি হ্যাড বিন এ হেডেক হবে না, তাহলে এটা হবে দ্যাট হি হ্যাড had a headache, he had an sorry that a headache was had by him, এরকম একটা উত্তর হবে। he had been a headache হবে না, এটা হবে he had a headache। আচ্ছা এটা বেসিক্যালি উত্তরটা আমি একটু লিখে দিই, আসলে এক্সাম্পলটা ভালো এক্সাম্পল হয় না। আমি যদি হেডেক না লিখে একটা আমরা বলতে পারি অন্য একটা ভার্ব যদি ব্যবহার করে, আমার মনে হয় তোমার জন্য এটা ইজিয়ার হবে। হেডেকটা একটা ব্যাড এক্সাম্পল, আসলে আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমরা বলতে পারি দ্যাট হি হ্যাড ড্রিভেন এ কার। সো আমি যদি এটা বলি যে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ড্রিভেন আ কার, এটা একটু বেটার এক্সাম্পল হয়। তাহলে এইখানে যদি আমরা এটাকে প্যাসিভ করে আমি উত্তরটাও লিখে দিব, তোমাদের যেহেতু এটাতে একটু কষ্ট হচ্ছে বুঝতে, ড্রিভেন এ কার। সো এখানে দেখো এই সেন্টেন্সটাতেও দুটো ক্লজ আছে। প্রথম ক্লজটা কি, প্রথম ক্লজটা হচ্ছে আমার হি টোল্ড মি, তাই না, হি টোল্ড মি হচ্ছে আমার প্রথম ক্লজ, হি টোল্ড মিটা হচ্ছে প্রথম ক্লজ। দ্বিতীয় ক্লজটা হচ্ছে হি হ্যাড ড্রিভেন আ কার। সো হি টোল্ড মি এর আমি প্রথমে কি করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, যে আই ওয়াজ টোল্ড বাই হিম, এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। তারপর দ্যাট আছে, দ্যাটটা আমরা বসাই, দ্যাটের পরে হি হ্যাড ড্রিভেন আ কারকে আমরা কি করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে আ কার হ্যাড বিন ড্রিভেন বাই হিম। সো এখানে আমরা কি করলাম, এখানে আমরা বাই হিম এর মধ্যে আবার একটা গ্যাপ না হলে দেখে মনে হচ্ছে একটাই ওয়ার্ড। সো আ কার হ্যাড বিন ড্রিভেন বাই হিম। সো এখানে দেখো এখন আই গেস ক্লিয়ার হবে যে হি টোল্ড মি
দ্যাট হি হ্যাড ড্রিভেন আ কার, এখানে দুটো ক্লজ আছে, ক্লজ 1 এবং ক্লজ 2। সো প্রথমে আমরা ক্লজ 1 কে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, আই ওয়াজ টোল্ড বাই হিম, তারপরে দ্যাট বসালাম, দ্যাটের পরে হি হ্যাড ড্রিভেন আ কার কে করলাম, আ কার হ্যাড বিন ড্রিভেন বাই হিম। সো দ্বিতীয় ক্লজটাকে ক্লজ 2 কেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। সো এখন আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা, তো এখন আমি দেখি সিফাত শিহাব বলেছো আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট আ কার হ্যাড বিন ড্রিভেন বাই হিম। I was told to me, it was told to me that a car had been driven by him. আরাফাত এটাও হতে পারে। তারপর it is told by him that a car is driven by him. Okay, I was told by him that a car had been driven by him. Very good. So আমরা কিন্তু এই রুলটাও করে ফেলেছি। সো রুল নাম্বার 10 আমাদের আজকে ক্লাসের লাস্ট। জামিল বলছে অর্থটা বলে দিলে ভালো হতো। So I was told by him that a car had been driven by him. So he told me that he had driven a car. এটার বাংলা করলে দাঁড়ায় যে সে আমাকে বলেছিল যে সে একটা গাড়ি চালিয়েছিল। আর এটাকে যখন প্যাসিভ করেছি I was told। আচ্ছা, সো এখানে ইস্মিতা বলেছে আপু আগের ক্লাসে বিইং ইউজ করে শিখিয়েছিলেন, সেগুলো এখানে কেন ব্যবহার করা হচ্ছে না? ওই যে টেন্সটা আসছে না, যে টেন্সটা আসলে বিইং ইউজ করা হবে, এম বিইং, ইজ বিইং, আর বিইং, মানে বেসিক্যালি কন্টিনিউয়াস টেন্স গুলোতে আমরা বিইং ইউজ করি। কন্টিনিউয়াসের একটা এক্সাম্পল ছিল তো, সো সেটাতে বিইং কিন্তু আমরা অলরেডি ইউজ করেছি। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে পরের অংশটাতে চলে যাই। এটা এই যে বাবারা তোমরা অলরেডি শুরু করেছো যে ক্লাস শেষ করতে, 1 ঘন্টা 10 মিনিট হয়েছে মাত্র। আমরা এই যে এই রুল 10 আমাদের লাস্ট রুল আজকের। আচ্ছা, সো এর পরের ক্লাসে রুল 17 পর্যন্ত আছে, তো লাস্ট 7টা রুল পড়বো, আর তারপর আমরা হচ্ছে আমাদের যে প্র্যাকটিস করার কথা প্র্যাকটিস করবো নেক্সট ক্লাসটাতে। তাহলে ভয়েসে আমার টোটাল 3টা ক্লাস লাগছে। সো আমরা হচ্ছে শুরু করি ইনট্রানজিটিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। এই যে সুন্দর করে আমাকে বলো যে ট্রানজিটিভ ভার্ব কি আর ইনট্রানজিটিভ ভার্ব কি, ট্রানজিটিভ ভার্ব কি আর ইনট্রানজিটিভ ভার্ব কি, এই জিনিসটা আমাকে ঝটপট করে বলো। এবং এটা যখন আমরা পার্টস অফ স্পিচের ক্লাস করব তখন ট্রানজিটিভ ইনট্রানজিটিভটা আরো ভালো করে শিখবো। তো আমি তো জানতাম না যে তোমাদের পার্টস অফ স্পিচে সমস্যা আছে, থাকলে আমরা আগে সেটা দিয়ে শিখে আসতাম, কারণ ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ফিনিট ভার্ব নন ফিনিট ভার্ব পজিটিভ ভার্ব সব কিছু হচ্ছে তোমার ভয়েস চেঞ্জে এসে কাজে লাগে। আচ্ছা, এখানে না কে যেন একটু জিজ্ঞেস করেছো, নাইম বলেছে আপু পিডিএফটা দিন ক্লাস শেষে। বাবা এই যে ভয়েস চেঞ্জের পুরো টপিকটা শেষ হলে একসাথে পিডিএফটা দিব, ভেঙে ভেঙে পিডিএফটা দিলে তোমাদের পরে একসাথে রাখতে পারবে না। সো ভয়েস চেঞ্জ নেক্সট ক্লাসে শেষ হবে, নেক্সট ক্লাসে পুরো পিডিএফটা একবারে পাবে, লাস্ট ক্লাসেরটা এই ক্লাসেরটা নেক্সট ক্লাসেরটা মিলে। আচ্ছা, সিয়াম বলেছে আপু আপনার ক্লাস আমার কাছে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সিয়াম। তোমরা তো এই যে ক্লাস কম মানুষজন করো, এই কোর্সে তো আরো অনেকে এনরোল, অ্যাটলিস্ট 1000 জন তো ক্লাসে থাকবা, কেন থাকবা না এটা একটু আমাকে জানাও। আচ্ছা আচ্ছা, সো ট্রানজিটিভ ভার্ব, এই যে অনেকেই বলেছে জানি না, আগে আমরা চলো বেসিক শিখি, বেসিক না শিখে এরকম ভয়েস চেঞ্জ শিখতে আসলে আজকে শিখবা কালকে ভুলে যাবা। সো প্রথমে হচ্ছে আমরা জানবো যে ট্রানজিটিভ ভার্ব কি আর ইনট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি, এটা একটু অন্য কালিতে লিখলে আলাদা ভাবে থাকবে। সো ট্রানজিটিভ জিনিসটা কি আর ইনট্রানজিটিভ জিনিসটা কি, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ওকে, সো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এটার বাংলা করলে দাঁড়ায় সকর্মক ক্রিয়া বা সকর্মক ভার্ব। যেই ভার্বটার কাজটা সম্পাদন করতে একটা অবজেক্টের প্রয়োজন হয় বা একটা কর্মের প্রয়োজন হয় সেটাকেই আমরা ট্রানজিটিভ ভার্ব কিংবা সকর্মক ক্রিয়া বলে থাকি। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বটা সম্পূর্ণ করতে আমার কোনো কর্ম বা অবজেক্টের প্রয়োজন হয় না সেটাকেই আমি সকর্মক ভার্ব বলে থাকি। সো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অকর্মক ক্রিয়া। সো দেখো ভয়েস চেঞ্জ করার সময় আমার প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে অবজেক্ট প্রয়োজন হয়, তার মানে আমি ট্রানজিটিভ ভার্বেরই অবজেক্ট থাকে এবং ট্রানজিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ করি। কিন্তু যখন কোনো একটা সেন্টেন্সে আমার ইনট্রানজিটিভ ভার্ব থাকে সেইটা যদি কোনো কারণে ট্রানজিটিভ হিসেবে ব্যবহার হয়, ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ হিসেবে ব্যবহার হতে পারে। সো এই অকর্মক ভার্বটাও যখন একটা কর্মসহ সকর্মক রূপে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা সেটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারি। বুঝেছো? সো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কি, ট্রানজিটিভ সকর্মক, ইনট্রানজিটিভ অকর্মক। সো আমরা কি করব,
যখন আমাদের কি হয় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় প্রথমেই আমরা ইনট্রানজিটিভ ভার্বটাকে বসাবো, তারপর প্রিপোজিশন গ্রুপ যদি ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেটাকে বসাবো, অথবা প্রিপোজিশন গ্রুপ যদি সাথে থাকে, মানে জিনিসটা কি জানো, ইনট্রানজিটিভ ভার্বের সাথে একটা প্রিপোজিশন, এই দুটো জিনিস যদি একসাথে হয়ে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এটা বললেই বুঝবা। ধরো লুক আফটার, বা লুক আফটার কি, লুক হচ্ছে আমার একটা ভার্ব। এখন দেখো লুক, কোথাও তাকানো, কোথাও তাকানোর জন্য কি আমার অবজেক্ট লাগে? লাগে না। লুকের সাথে কিন্তু অবজেক্ট লাগে না। সো লুক একটা ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু যখন আমি লুক আফটার বললাম, লুক আফটার মানে কি খেয়াল রাখা, এবং লুক আফটার যখন একসাথে একটা গ্রুপ ভার্ব হিসেবে কাজ করছে, এটার পরে অবশ্যই কার খেয়াল রাখা এটা আমার ইউজ করতে হয়। তার মানে লুক আফটার যখন একটা গ্রুপ ভার্ব, সে ট্রানজিটিভ, কারণ তারপরে তার একটা কি দরকার হয়, কর্ম বা অবজেক্ট দরকার হয়। তাহলে লুক আফটারটা কি একটা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। সো ইনট্রানজিটিভ ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে একটা গ্রুপ ভার্ব তৈরি হয়ে সেটা ট্রানজিটিভ ভার্বের কাজ করলে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করব, সবার আগে অবজেক্টটাকে সাবজেক্ট রূপে বসাবো, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, প্রদত্ত প্রিপোজিশনটা বসাবো, বাই বসাবো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসাবো। এক্সাম্পল দেখলে একদম কিউট, কি বলছে, একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ওকে, সকর্মক অকর্মক কি ক্রিয়া বলেছো অনেকে। আচ্ছা, সমাপিকা অসমাপিক, সমাপিকা আর অসমাপিকা আলাদা, এটা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। আচ্ছা সো ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা সো চলো আমরা এখন শুরু করি। আচ্ছা, এই যে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলছে, চিন্তা করে দেখেছো আমাদের কোর্সে কোনো ফিমেল টিচার নাই প্রভাপু ছাড়া। আমাদের কিন্তু টেনএমএস এ প্রচুর ফিমেল টিচার আছেন যারা খুবই ভালো পড়ান। ইভেন যখন তোমরা ফুল কোর্স করতে যাবে সেখানে দেখবা যে সেখানে আরো ফিমেল টিচার্স কিন্তু পড়াচ্ছেন। বায়োলজি খুবই ভালো পড়ান আমাদের নিশি আপু আছে, নুহা আছে, তারপরে আমাদের বিভিন্ন সাবজেক্ট, এবং টেনএমএস এ বেসিকলি আমরা কিন্তু চেষ্টা করি যে মেল ফিমেল না, যে ভালো পড়ায় তাকেই নিয়ে আসার জন্য। আচ্ছা, আমরা চলো এক্সাম্পল দেখি। এখানে অ্যাক্টিভ ভয়েসে কি আছে, শি লুকস আফটার দ্য লিটল গার্ল, সে ছোট বাচ্চাটার খেয়াল রাখে, ছোট মেয়েটার খেয়াল রাখে। সো লুক আফটার, এখানে দেখো লুক ভার্বটার সাথে, ইনট্রানজিটিভ ভার্বটার সাথে আফটার প্রিপোজিশনটা যুক্ত হয়ে লুক আফটার ট্রানজিটিভ ভার্বটা গঠন হয়েছে। তাহলে আমরা কি করেছি, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট রূপে বসাবো। তাহলে এখানে অবজেক্টকে দ্য লিটল গার্ল, দ্য লিটল গার্লকে সবার আগে সাবজেক্ট রূপে বসালাম। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তাহলে শি লুকস আফটারটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমার দ্য লিটল গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অক্সিলারি ভার্ব কি ইজ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি বসালাম অক্সিলারি ভার্ব ইজ। তারপর লুক আফটার কি করছি আমরা, ভার্বের পাস্ট পার্টিসিপলটা কি, লুকের পাস্ট পার্টিসিপল হচ্ছে লুকড, তারপর আমার প্রিপোজিশনটা বসেছে লুকড আফটার, তারপর বাই বসেছে, বাই বসালাম, তারপরে শিটাকে আমরা করে দিয়েছি কি হার, তাহলে she looks after the little girl, এটা হয়ে গেছে the little girl is looked after by her, he looks after the little girl হয়ে গেছে the little girl is looked after by her। সো এক্সাম্পল দেই, যে ধরো আমি বলতে পারি যে I am looking for a solution। এই যে এটাকে ঝটফট করে প্যাসিভ করে দাও, এটা আমাদের আজকে ক্লাসের লাস্ট প্র্যাকটিস কোয়েশ্চেন। আই এম লুকিং ফর এ সলিউশন, এটার উত্তরটা কি হবে? আচ্ছা, এই যে রাইহান বাবা, এটাই শেষ, এটার পরে হয়ে যাবে। আজমল আবেদিন বলেছে, আজমল আবেদিন বলছে এক্সাম্পল দেই, বুঝি নাই। ও বুঝেছো এখন, এক্সাম্পল কিন্তু দিয়েছে। আচ্ছা সো ওকে, ঠিক আছে, এই যে আবার শেষ প্রায়। ওকে আচ্ছা, অ্যানিমেশনটা অনেক নাইস বলেছে, থ্যাংক ইউ সো মাচ কবির হোসেন। নিশি আপু বেস্ট বলেছে, রুবিনা, নিশি আপু খুব ভালো বায়োলজি পড়ান না, বলো। আচ্ছা, রুবিনা নায়াজ বলছে ফুল কোর্স কখন হবে, ইগারলি ওয়েটিং। ফুল কোর্সটা হচ্ছে তোমরা চাইলেই আস্তে আস্তে আমরা লঞ্চ করা শুরু করবো। আচ্ছা, তারপরে মানবিকের জন্য কোনো কোর্স আছে কিনা, মানবিকের যেগুলো ক্লাস হয়, আমি অনেস্টলি বলি, আমাদের টেনএমএসসি হচ্ছে টিমেও কাজ করি, আমরা ইনস্ট্রাক্টর ম্যানেজ করতে গিয়ে দেখা যায় যে মানবিকে খুব ভালো, আমরা যে কোয়ালিটির টিচার চাই, মানবিকে এরকম টিচার আমাদের এজ গ্রুপে একটু কম পাওয়া যায়। আমরা প্রচুর খুঁজি, প্রচুর চেষ্টা করি। সো মানবিকের কোর্সে ইনাফ
মানুষ না হলে, ধরো তুমি যদি মানে ইনাফ মানুষ যদি না চায়, কোর্সটা আনাটা কষ্ট হয়ে যায়। সো মানবিকের কোর্স যদি অনেকে চায়, আমরা হয়তো আনার চেষ্টা করতে পারবো, বুঝছো? আচ্ছা, আরাফাত বলছে আপনি ভয়েস চেঞ্জ করতে দেন, সবার আগে করে দেবো। আচ্ছা, সাইদা ফারহানা বলছে সলিউশন ইজ লুকিং ফর বাই মি না। ইকবাল বলেছে সলিউশন ইজ বিং লুকড আফটার বাই মি। লুকড আফটার তো না, একটুর জন্য ভুল হয়েছে ইকবাল, খেয়াল করে দেখো। জাবেদ বলেছে সলিউশন ইজ বিং লুকড ফর বাই মি হবে। এখন পর্যন্ত একটা সঠিক উত্তর পাইনি। আজিজা সঠিক উত্তর দিয়েছে সলিউশন ইজ বিং লুকড ফর বাই মি, একটা সলিউশন আমার দ্বারা খোঁজা হচ্ছে। জান্নাতুল অর্ণা বলেছে সলিউশন ইজ বিং লুকড ফর বাই মি, ভেরি গুড। নূরজাহান খানম সঠিক উত্তর দিয়েছে। এই যে একটু আগে একজন জিজ্ঞেস করেছিল না যে বিইংটা ইউজ হচ্ছে কিনা, এই যে বিইংটা ইউজ হচ্ছে। উত্তরটা কি হবে আমি আরেকবার বলি, এখানে লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। এ সলিউশন is being looked for by me, একটা সলিউশন আমার দ্বারা খোঁজা হচ্ছে। সলিউশন ইজ বিং লুকড ফর বাই মি। আচ্ছা, ওকে, ঠিক আছে। যার যার উত্তর দিয়েছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। মাওয়া বলেছে মিষ্টি ভাবে কথা বলে, থ্যাংক ইউ মাওয়া। আচ্ছা, সো বিজনেস স্টাডিজ এর জন্য কোনো কোর্স নাই। অ্যাগেন কোর্স আমরা তখন নিয়ে আনতে পারি যখন ইনাফ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট এনরোল করতে চায়। ধরো 2000-3000-এর কম স্টুডেন্ট এনরোল করতে চাইলে ব্যাক এন্ডে আমাদের যে অপারেশনাল হ্যাসেলটা, সেটা আসলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, বুঝছো তো? ব্যাপারে যে ওই যে অনলাইন ক্লাস নিতে অনেক ইনস্ট্রাক্টর ম্যানেজ করতে হয়, তাদের পেমেন্টের একটা ব্যাপার থাকে। তো সব মিলিয়ে ইনাফ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট হলে আমরা মানবিকের জন্য হয়তো, বিজনেসের জন্য হয়তো কোর্স আনতে পারি। আচ্ছা, ভয়েস চেঞ্জের জন্য এক্সাম নিলে ভালো হয়, ইস্মিতা বলেছো। আচ্ছা ঠিক আছে, মাথায় থাকলো। যদি আমাদের কমপ্লিটটা শেষ হয়ে যায় তখন। সাইদা ফারহানা বলেছে আপু আরেকটা এক্সাম্পল দেন। আচ্ছা ইস্মিতা, বুঝেছি তুমি কি বলেছো। সো দুইটা প্রিপোজিশন একসাথে কোথায় আছে? লুকড ফর তো দুইটা প্রিপোজিশন না, লুক হচ্ছে ভার্ব, ফর হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে। সো আরেকটা এক্সাম্পল একটু চিন্তা করি। এখন লুক আফটার, লুক ফর এই দুটো ভার্বই মাথায় আসছে। লুক ইনটু আরেকটা ভার্ব, সবগুলো লুকের সাথে মাথায় আসছে। আচ্ছা, কেয়ার ফর একটা ভার্ব হতে পারে। সো কেয়ার ফর আরেকটা তোমার এরকম ভার্ব। ওকে, ঠিক আছে। সো ঠিক আছে, আমরা হচ্ছে রুল নাম্বার 10 পর্যন্ত 11-এ তোমরা গেলে এখন কান্নাকাটি শুরু করবে, আমি বুঝতে পারছি। অলরেডি প্রায় 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাসটা থাকার জন্য আমার সাথে। তোমরা আমাকে হচ্ছে জানাইও ক্লাস কেমন লেগেছে। আর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে রুল 11 থেকে 17 শেষ করে প্র্যাকটিস কোয়েশ্চেন্স করব, যেগুলো তোমরা উত্তর করবা। তখন কিন্তু আমি হেল্প করব না, এন্ড আমি চেষ্টা করবো প্র্যাকটিস কোয়েশ্চেনে বোর্ডের কোয়েশ্চেন আনার, যেগুলো অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন্স। এবং ক্লাসের যে লেকচার শিট, সেটা আমরা ভয়েসটা শেষ হলে, ভয়েস চেঞ্জিংটা শেষ হলে তারপরে পাবো। আর এরপরে আমি প্ল্যান করেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর পরেরটাতে চলে যাব, কিন্তু আমরা আগে পার্ট অফ স্পিচ শিখবো। 3টা থেকে 4টা ক্লাস লাগতে পারে, আরো বেশি লাগতে পারে, দেখা যাবে। সো আমরা পার্ট অফ স্পিচ শিখে তারপর আবার এই পড়াতে ব্যাক করবো, বিকজ ইম্পর্টেন্ট। সো বাবারা, থ্যাংক ইউ সো মাচ ফর বিং ইন দিস ক্লাস উইথ মি। ক্লাসটা খুবই ভালো ছিল, আমার খুবই পড়াতে ভালো লেগেছে তোমাদেরকে। তোমরা যে আমাকে সাপোর্ট করো থ্রু আউট দ্য ক্লাস, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ গাইজ যে তোমরা আমাকে এত হেল্প করো। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং ইন দিস ক্লাস। দেখা হবে পরের ক্লাসে। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমাকে জানিও ক্লাস কেমন লেগেছে। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।